শুভ সন্ধ্যা প্রিয় দর্শক। আজকে আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি একজন অতিথিকে। আপনারা জানেন আমরা প্রতিদিন একজন অতিথিকে ডাকি, তারা আমন্ত্রণ জানাই, তারা আমাদের সাথে তাদের মূল্যবান সময় দেয় এবং আপনার দর্শক হিসেবে আপনারা আমাদের সাথে থাকেন। আমরা কিছুক্ষণ গল্প করব, কথা বলবো, এর মাঝখানে যতটুকু সম্ভব আমরা তার অতিথির ব্যক্তিগত সম্পর্কে জানবো এবং তার সাথে আমরা বিশেষ কিছু তথ্য শেয়ার করব। আজকে আমাদের আলোচনার বিষয় এগ্রিকালচার ইন টেক্সটাইল। আপনারা জানেন, এটা শুনলে হয়তো একটু অন্যরকম মনে হবে, কিন্তু আমরা জানি যে টেক্সটাইল বা বস্ত্র একটি মানুষের মৌলিক চাহিদার একটি হচ্ছে বস্ত্র, এবং এই বস্ত্র আদিকাল থেকেই এই কৃষি, এই অন্ন, বস্ত্র, বাসস্থান, এই তিনটি মৌলিক চাহিদার প্রায় বড় একটি অংশ জুড়ে কৃষি। আমরা জানি যে বস্ত্র উৎপাদিত হয় মূলত তুলা থেকে, এবং তুলা কৃষির বড় অংশ। আমরা এটাকে বলি ক্যাশ ক্রপ। আমরা এবং এই ক্যাশ ক্রপ বিশ্বের বিশেষ কিছু দেশে থাকে, এবং বাংলাদেশ যেহেতু আপনারা জানেন যে গার্মেন্টস তৈরি পোশাক শিল্পে বাংলাদেশ বিশ্বের প্রথম শ্রেণীর সারির একটি দেশ, এবং আমরা যে গার্মেন্টস তৈরি করি তার বড় অংশ তুলা থেকে সুতা, সুতা থেকে বিশেষায়িত ভাবে এটা কাপড় তৈরি হয়। কাপড়ের পরে আমাদের যে গার্মেন্টস এর শিল্পীরা আছে, কর্মীরা আছেন, তারা এটাকে তৈরি করে রপ্তানি করেন বা মানুষ পরিধান করেন। যাই হোক, তো আমরা এই ব্যাপারে বিস্তারিত আলাপ করার জন্য আজকে আমাদের এখানে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের প্রথম সারির একটি গ্রুপ, এবং তার আগে আমরা ব্যক্তিগতভাবে পরিচয় করে দেবো। আমরা এই মুহূর্তে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অতিথি ডক্টর কামরুজ্জামান কায়সার। ডক্টর কায়সার, আপনাকে আজকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ কৃষিবিদ মোর্শেদ আলম জন, অত্যন্ত সুপরিচিত মুখ কৃষি সেক্টরে, বিশেষ করে কৃষি, পশুপালন, মৎস্য, এই বিষয়গুলো নিয়ে বেশ ভালোভাবে যিনি সংশ্লিষ্ট আছেন কৃষিক্ষেত্রে, সর্বজন গ্রহণযোগ্য একজন ব্যক্তি। তাকে আমরা ইদানিং এই টক টাইমে বিভিন্ন সেক্টরের বিভিন্ন রিসোর্স পার্সনদেরকে এনে একটা সুসমৃদ্ধ একটি আলোচনার উনি অবতারণা করেছেন বা করছেন। আমরা সেই জন্য আমি আমার পক্ষ থেকে তাকে আমার ভালোবাসা, আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাকে নিমন্ত্রণ করার জন্য আমি আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনার সূত্রপাত করছি। ধন্যবাদ ডক্টর কামরুজ্জামান কায়সার। আমরা জানি আপনি একজন অত্যন্ত বিনয়ী ব্যক্তিত্ব, এবং আপনি আমাদের কৃষিবিদের গর্ব। আমরা যারা কৃষিবিদ, যারা কৃষি নিয়ে যারা কাজ করি, কারণ আপনি কৃষিবিদ একদিকে কৃষিবিদ, অন্যদিকে আপনি একজন সফল ব্যবসায়ী। আপনি দেশ বিদেশে নানা জায়গায় আপনি উচ্চতর ডিগ্রি নিয়েছেন, এবং আপনি পড়াশোনা, আপনি সারা জীবনে বড় একটি অংশ উচ্চতর ডিগ্রি এবং দেশ বিদেশ ঘুরিয়ে বেড়েছেন, সেখানে থেকেছেন, সেখানে সময় কাটিয়েছেন, এবং আপনি অত্যন্ত জ্ঞান সমৃদ্ধ একজন ব্যক্তিত্ব। তা আমাদের সৌভাগ্য যে আপনাকে আজকে আমাদের এই অনুষ্ঠানে পেয়েছি। ক্ষুদ্র প্রয়াসে আপনার মতো বড় মানুষের পদচারণা, আশা করি আমাদের যে দর্শক তাদেরকে সমৃদ্ধ করবে আপনার তথ্য দিয়ে, এবং আমরা আমাদের এই সময়টুকু ভালোভাবে আমরা কাটাবো, এই আশায় আমরা এই অনুষ্ঠান শুরু করছি। প্রথমেই আমি আপনার কাছে দর্শকদের পক্ষে জানতে চাচ্ছি যে আপনার ব্যক্তিগত এবং আপনার যে পেশাগত, যদি আপনার যে তথ্য আপনার এটা আমাদেরকে বলেন, পেশাগত যদি আপনি কিভাবে কোথায় কি করেছেন যদি বলেন, তাহলে আমরা খুব প্রীত হব। ডক্টর কায়সার। ধন্যবাদ মোর্শেদ আলম, আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। প্রথমেই আমি আমার পরিচয় খুব স্বল্প বিস্তারে আমি তুলে ধরার চেষ্টা করছি।
আমি 1989 সালে বিএসসি অনার্স পাশ করি বর্তমানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। তখন সেটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের অন্তর্ভুক্ত ছিল। আমাদের ডিগ্রি ছিল বিএসসি অনার্স, সেটা আমরা অর্জন করি। আমাদের আসলে 4 ইয়ার্স এর কোর্স, কিন্তু আমাদের আসলে ওই সেশন জটের কারণে আমাদের 4 ইয়ার্স কোর্স আলটিমেটলি 7 ইয়ার্সে গিয়ে লেগেছিল। তারপর 1 ইয়ারের মাস্টার্স করার জন্য আমি ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উদ্যান তত্ত্বে আমি মাস্টার্স ডিগ্রি অর্জন করি, সেটা হলো এমএসসি এজি। তারপর আমি আসলে বাংলাদেশের যেটা বিসিএস এগ্রিকালচার ক্যাডার, সেখানে আমি এজ এ ক্যাডার সার্ভিসে আমি সাবজেক্ট ম্যাটার অফিসার, যেটা বিভিন্ন উপজেলায় অবস্থিত, যে পোস্টটা দিয়ে কৃষি সেক্টরের সরকারি চাকরির শুরু হয়, যে পোস্টটার এখন পরিবর্তিত নাম হয়েছে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। এটা কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি সম্প্রসারণ বিভাগের প্রাথমিক কর্মকর্তা, প্রথম এন্ট্রি পোস্ট এটা। এই পোস্টে আমি চাকরি করি চট্টগ্রাম বিভাগের অন্তর্গত একটি উপজেলা, যেটা লোহাগড়া উপজেলা বলা হয়। সেখানে আমি বিষয়বস্তু কর্মকর্তা বা বর্তমানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে আমার কর্মজীবন শুরু করি বিসিএস এগ্রিকালচার ক্যাডার অফিসার হিসেবে। আমি সেখানে মাঠ পর্যায়ে কিছু কাজ করার আমার সুযোগ হয়েছিল। আসলে আমার সেই চাকরি জীবন খুব বেশি দীর্ঘস্থায়ী ছিল না, 1 বছরের চাকরি জীবন আমার সেখানে কাটে। তারপর আমি সেই কৃষি সেক্টরের চাকরি থেকে, কৃষি ক্যাডারের চাকরি থেকে আমি পরবর্তীতে আমাদের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকে আমি সহকারী পরিচালক হিসেবে চলে আসি। তো 1 বছর খুব একটা বেশি সময় না কৃষি সেক্টরে কাজ করার ক্ষেত্রে, কিন্তু মাঠ পর্যায়ে সে 1 বছর আমি মোটামুটি কাজ করেছি। আমাদের যে ব্লক সুপারভাইজার যারা ছিল, জুনিয়র এগ্রিকালচার অফিসার, থানা লেভেলে, মূলত মাঠ পর্যায়ে কিন্তু আমাদের কৃষির যে কাজগুলো হয়, উন্নত জাতের ফল, উন্নত জাতের ধান, গম থেকে শুরু করে অর্থকরী ফসল এবং শাকসবজি, ফলমূল থেকে শুরু করে সবকিছুর উপরেই কিন্তু মাঠ পর্যায়ে ব্যাপক কাজ হয়। তো সেখানে উপজেলা পর্যায়ে কৃষি সেক্টরে আমি যা কাজ করেছি, যতটুকু কাজ করেছি, সেই ক্ষেত্রে কিন্তু একটা ভালো একটা অভিজ্ঞতা আমার হয়েছে। আমার যে কি বলে ছাত্র জীবনের যে অর্জিত বিদ্যার সাথে আমি কর্মজীবনের অনেক কিছুরই আমি একটা যোগসূত্র আমি করতে পেরেছিলাম। যাই হোক, পরবর্তীতে আমাকে চাকরি পরিবর্তন করতে হয়। আমি কেন্দ্রীয় ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে আমি আবার নির্বাচিত হই। আমি সেখানে আরেকটি চাকরির সুযোগ পেয়ে যাই। সেটাও একটা বিসিএস ক্যাডারের মতোই একটা জব, কিন্তু সেটা নন ক্যাডার সার্ভিস থাকলেও সেটা প্রথম শ্রেণীর একটি পোস্ট, বাংলাদেশ ব্যাংকের এন্ট্রি পোস্ট, সহকারী পরিচালক হিসেবে আমি 93-তে আমার কর্মজীবন আমি কৃষি থেকে নিয়ে আসি আমি ফিনান্সিয়াল সেক্টরে। সেখানে আমি শুরু করি আমার কর্মজীবন। সেখানেই আমার কর্মজীবনের একটা বড় অংশ কাটে। আমি সেখানে 16 বছর চাকরি করি, 1993 সাল থেকে 2010 সালের জানুয়ারি পর্যন্ত। তো সেখানে আমি সহকারী পরিচালক হিসেবে যোগদান করে সেখানে কৃষি ঋণ বিভাগ, শিল্প ঋণ বিভাগ, ব্যাংক পরিদর্শন বিভাগ, এসএমই, আপনারা জানেন এসএমই একটা বড় একটা পার্ট বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের, এই গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে আমার কাজ করার সুযোগ আসে। সেখানেও কিন্তু কৃষি সেক্টরের সাথে অনেক সংশ্লিষ্টতা ছিল, কারণ সেখানে কৃষি ঋণ বিভাগ, কৃষি ঋণ স্পেশাল ডিপার্টমেন্ট যেটা, সেটা শিল্প ঋণ, এগুলোর সাথে কিন্তু কৃষির অনেক সংশ্লিষ্টতা ছিল। তো সেখানেও কিন্তু আমি কৃষি সেক্টর থেকে পুরোপুরি বাইরে ছিলাম না, যদিও সেটা ব্যাংক, কিন্তু আপনারা জানেন যে ব্যাংকের মাধ্যমে কিন্তু বাংলাদেশের কৃষি এবং কৃষি অর্থনীতিতে অনেক গুরুত্বপূর্ণ কাজ হয়ে আসছে। আমি একটু আগে যেটা বললাম যে এসএমই যে সেক্টরটা, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, এই সেক্টরটা কিন্তু এখন বাংলাদেশে একটা ব্যাপক গ্রামীণ সামাজিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যারা ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী বা উদ্যোক্তা, তাদের জন্য যে এসএমই লোনটা, এই খুবই গুরুত্বপূর্ণ। আপনার 5 লক্ষ থেকে আপনার 1 কোটি টাকা পর্যন্ত এই এসএমইর লোনটা আপনার বরাদ্দ করা হয়ে থাকে। এর মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে বা আপনার
মাঝারি উদ্যোক্তা যারা, তাদের জন্য অনেক উপকার হয়। এবং এই এসএমইর উপরেই কিন্তু বাংলাদেশের অর্থনীতির একটা বড় অংশ বর্তমানে আবর্তিত হচ্ছে। আমি সেই গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে আমার কাজ করার সুযোগ হয়েছিল। এটুকু আমি বলতে পারি প্রাথমিকভাবে। আমার কি বলে কৃষি সেক্টরের জব এবং কেন্দ্রীয় ব্যাংকের জবের একটা বিবরণ আমি আপনাকে দিলাম। এরই মধ্যে আমি আরেকটু সংযোগ করতে চাই যে আমি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে চাকরিরত অবস্থায় আমি উচ্চতর ডিগ্রির জন্য, বিশেষ করে কৃষি সেক্টরে আরো কিছু উচ্চতর ডিগ্রির জন্য আমি বিদেশে ফেলোশিপ প্রাপ্ত হয়ে আমি উচ্চতর ডিগ্রি অর্জন করি। তার মধ্যে নেদারল্যান্ডস গভর্নমেন্টের, ডাচ গভর্নমেন্টের যে এনএফপি প্রোগ্রাম, নেদারল্যান্ডস ফেলোশিপ প্রোগ্রামের আওতায় আমি উচ্চতর ডিগ্রির জন্য নেদারল্যান্ডের প্রখ্যাত বিশ্ববিদ্যালয় ওয়েগেনিংয়েন এগ্রিকালচারাল ইউনিভার্সিটি নেদারল্যান্ডসের, সেখান থেকে আমি আপনার এমএস ইন প্রোটেক্টেড কাল্টিভেশন বা এমএস ইন ক্রপ সায়েন্সের উপরে আমি এমএস ডিগ্রি অর্জন করি। সেখানে আমার 2 বছর সেখানে আমার অবস্থান করতে হয়। সেখান থেকে ফিরে এসে আবারও আরেকবার আমার এই নেদারল্যান্ডে যাওয়ার সুযোগ হয়েছিল একটা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমার উপরে, সেটা হচ্ছে আপনার এই ফুড ইন্ডাস্ট্রি অ্যান্ড এগ্রি বিজনেসের উপরে। তো যদিও আমি ব্যাংকে চাকরি করি, 16 বছর আমার ব্যাংকে আমার কর্মজীবন কাটে, কিন্তু এগ্রিকালচার আমার পিছু ছাড়েনি। এগ্রিকালচারের উচ্চতর ডিগ্রি এগ্রিকালচার সেক্টরের সাথে কি বলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমার কিন্তু সংশ্লিষ্টতা ছিলই। তো যাই হোক, আমি আমার মাদার যে সাবজেক্ট এগ্রিকালচারকে আমি এখনো ধারণ করি, যদিও বর্তমানে আপনি যেটা আজকের যে শিরোনাম দিয়েছেন যে লিঙ্কেজ অফ এগ্রিকালচার টু টেক্সটাইল, আসলে এখন আমি ওই কৃষি এবং কেন্দ্রীয় ব্যাংকের জব এগুলোর বাহিরে আমি আবার 2010 সাল থেকে ফুল টাইম টেক্সটাইল রিলেটেড ফিল্ডে আমি চলে আসি। সেটা হচ্ছে আমাদের একটা পারিবারিক একটা প্রতিষ্ঠান আছে দেশের শীর্ষস্থানীয় আরএমজি উৎপাদন করে এমন একটি প্রতিষ্ঠান মাইক্রোফাইবার গ্রুপ। এই গ্রুপে আমি ফাইন্যান্স ডাইরেক্টর হিসেবে কর্মরত আছি। এখানেও আমি বিগত 2010 থেকে ফুল টাইম আমি এখানে আমি নিজেকে নিয়োজিত রেখেছি। এখানে নিয়োজিত রাখার ক্ষেত্রে আমার আপনি যেটা বললেন যে কিভাবে এগ্রিকালচারের সাথে টেক্সটাইলের লিঙ্ক আপ হয়, সেটা আমি হয়তো আমার পরবর্তী আলোচনায় আমি বলবো। তো আমি এটুকু আমি বলতে চাই, আপনার প্রথম যে আলোচনার যে পয়েন্ট, সেই পয়েন্টে আমি আমার ব্যাকগ্রাউন্ড এবং আমি আমার যে চাকরি জীবনের ধারাবাহিকতা এবং কিছু সামান্য বিষয় আমি তুলে ধরবো। ধন্যবাদ মোর্শেদ আলম। ধন্যবাদ ডক্টর জামান। আমরা আসলে আপনার আমরা যতটুকু আপনার কাছ থেকে জেনেছি, চমৎকারভাবে আপনি বিভিন্ন ধরনের পেশায় আপনি যুক্ত ছিলেন এবং আপনি পড়াশোনা চালিয়ে গেছেন। আমি যতদূর জানি পরবর্তী সময় আপনি পিএইচডি ডিগ্রি লাভ করেছেন, সেটি আবার গার্মেন্টস শিল্পে বা পোশাক শিল্পের উপরে, মার্কেটিং এর উপরে। যাই হোক, আমরা আরো সময় যে আরো ডিটেইল জানতে পারবো। তবে আরেকটু ছোট আপনাকে বলি, আমার মনে হয় আরেকটি বিষয় আপনি হয়তো বাদ পড়েছে, সেটা ছাত্র জীবনে আপনি বাংলাদেশ এগ্রিকালচার ইনস্টিটিউট, যেটি এখন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সেটির আপনি নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট বা ভিপি ছিলেন। এটা আমাদের জন্য একটি বিশেষ দিক। আপনি ছাত্র জীবন থেকে রাজনীতিতে সচেতন এবং খালি আপনি শিক্ষা দীক্ষা না, ব্যবসায় না, আপনি একজন দেশের সচেতন নাগরিক। এটি আমার দর্শকদের অবগতির জন্য আমি উপস্থাপন করলাম। যাই হোক, আমরা এখন মূল আলোচনায় যেতে চাই। সেটি আজকে আপনি দেখেছেন আমাদের যে বিষয় নির্বাচন করেছি, সেই টেক্সটাইল এবং এগ্রিকালচার। আপনি যেহেতু দুইটা বিষয়ে আপনি সমানভাবে পারঙ্গম, অথবা আপনার দুটি বিষয়ের সাথে আপনি ওতপ্রোতভাবে জড়িত, আমরা একটু যদি আমাদেরকে বলেন যে আসলে এগ্রিকালচার টেক্সটাইল কিভাবে আমরা এই দুটিকে সম্পৃক্ত করব, কেন করব? ধন্যবাদ মোর্শেদ আলম। আপনি জানেন, আপনি আপনার বক্তব্যের শুরুতেই একটা বিষয় বলেছেন যে বেসিক তিনটা যে বিষয়, বেসিক ফান্ডামেন্টালস, অন্ন বস্ত্র আশ্রয়, এই তিনটাই কিন্তু আপনার কোনো না কোনো ভাবে এগ্রিকালচারের সাথে সংশ্লিষ্ট। আমরা যদি অন্নের কথা বলি, সেটাও কিন্তু এটা সোর্স কিন্তু আপনার কৃষি, বস্ত্রের সোর্সও কৃষি, এবং আপনার আশ্রয়
যেটা আমরা যেখানে বসবাস করি সেখানের যদি আপনি একটা সোর্স আপনাকে খুঁজতে হয়, সেখানেও কিন্তু আপনি দেখবেন কৃষির একটা ভূমিকা আছে বা উৎসটা কিন্তু কৃষি থেকে আসে। যাই হোক, আমাদের এগ্রিকালচারের সাথে টেক্সটাইলের যে রিলেশনটা, সেই রিলেশনের আমাদের সবচেয়ে বড় যে বিষয়টা, আমরা টেক্সটাইলের যে কাঁচা মাল বা কাঁচা যে উপাদান নিয়ে আমরা কাজ করি, আমাদের একদম ইনিশিয়াল যে প্রোডাক্ট যেটাকে আমরা কাঁচা তুলা বলি, এই কাঁচা তুলা তো আমাদের আসতেছে আপনার কি বলে ইয়ে থেকে, কটন থেকে, তাই না? সেটা আমাদের এই যে মানে এটার যে সোর্সটা, এটাই তো এগ্রিকালচারের সাথে সবচেয়ে বড় একটা লিঙ্ক আপ। আমার যে কটন বল থেকে আপনার কি বলে যখন এটা হারভেস্ট করা হয়, হারভেস্টের পর সেখান থেকে আপনার তুলা আসে। এই তুলাটাকে আবার স্পিনিং করে সেটাকে সুতা বানানো হয়, সুতা থেকে সেটা ফেব্রিক হয়, ফেব্রিক থেকে আবার সেটা কালার্ড হয়, ডাইং হয়, ডাইং হয়ে সেটা আবার ফ্যাশনেবল আইটেমে চলে যায়, মানে ফাইনাল বা ফিনিশড আরএমজিতে যায়। তাহলে এখানে যে মূল যে বিষয়টা, যে কাঁচা তুলাটা আসছে কোত্থেকে, কাঁচা তুলার জন্য তো আমাদের এগ্রিকালচারাল কাল্টিভেশন করতে হবে, কটন কাল্টিভেশন। তো কটনের যে বড় সোর্স, এই সোর্সটা কিন্তু কমার্শিয়াল সোর্স যেটা টেক্সটাইলের ক্ষেত্রে, সেটা কিন্তু বাংলাদেশে এখনো ওইভাবে ফ্লারিশ হয় নাই। বা আমরা যে আমাদের যে টেক্সটাইলে ব্যবহৃত যে সুতা, যেটার উৎস হলো কাঁচা তুলা, সেই তুলাটা কিন্তু আমরা বাংলাদেশ থেকে এখনো আমরা পাচ্ছি না। এটা আমাদের বাইরে থেকে আনতে হয়, বিদেশ থেকে আনতে হয়, সেটা আপনার সিআইএস কান্ট্রি থেকে আনতে হয়, আফ্রিকার অঞ্চল থেকে আনতে হয়, তারপরে আপনার কি বলে মাঝে মাঝে খুব ফাইন কটনের জন্য আমেরিকার কাছ থেকেও আনতে হয়। তো বিশ্বের বিভিন্ন জায়গা থেকেই কিন্তু আমাদের তুলা আনতে হয়। আমাদের দেশে যে তুলা হয়, কেন সেটা আমরা আরএমজি তে ইউজ করতে পারি না, এটা হয়তো একটা সাধারণ প্রশ্ন থাকতেই পারে। আমাদের যে তুলো বা যেটার কটন বল, আমি যেটার কথা আগে বললাম, এই কটন বলটার যে স্টিপুল লেন্থটা হচ্ছে অনেক কম। আরেকটা হলো যেটা দিয়ে ফাইবারের জন্য আপনার স্টিপুল লেন্থ একটু বড় হতে হয়, সেই স্টিপুল লেন্থ কিন্তু আমাদের দেশের উৎপাদিত কাঁচা তুলা বা কটন বল থেকে সেটা হয় না। আরেকটা হলো আমাদের কটন বলের ভিতরে হলো আপনার সিড বেশি, আর আমাদের যে তুলাটা হয় সেটার আপনার রাফ থাকে, সেই রাফ তুলা দিয়ে কিন্তু আপনার ফাইন কটন বা ফাইন ইয়ার্ন তৈরি করা সম্ভব না। তো এখন কাজ হচ্ছে আমাদের বাংলাদেশের যশোর অঞ্চল, এটা কিন্তু তুলার জন্য একটা খুব মানে সমৃদ্ধ একটা অঞ্চল, গাজীপুরের শ্রীপুর, এই এলাকাটা কিন্তু আপনার তুলার জন্য একটা খুবই আপনার খুবই আমি বলবো যে একটা মানে মানে একটা প্রমিনেন্ট একটা অঞ্চল। আশা করা যায় যে এখানে যে বর্তমানে গবেষণা চলছে, আগামীতে কমার্শিয়াল কটন হয়তো আমরা এখান থেকে পাবো এবং বৈদেশিক মুদ্রার একটা বড় অংশ আমরা সাশ্রয় করতে পারবো। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে প্রায় 24,000 কোটি টাকার আপনার কটন বিদেশ থেকে আপনার আমদানি করে আনতে হয়। এই টাকাটা যদি আমরা সেভ করতে পারতাম, আমাদের দেশে যদি এই কাঁচা তুলার উৎপাদনটা হতো, যেটাকে আমরা আমাদের আরএমজিতে ফাইন ইয়ার্ন হিসেবে আমরা ইউজ করতে পারতাম, তাহলে আমাদের এই বৈদেশিক মুদ্রাটা সাশ্রয় হতো। তাহলে আমরা আরো আমাদের কি বলে ন্যাশনাল ইকোনমিতে আমাদের কন্ট্রিবিউশনটা আরো বেশি আমরা রাখতে পারতাম। কারণ আমাদের এখন আপনারা জানেন যে সব মিলিয়ে বাংলাদেশের যে কি বলে কন্ট্রিবিউশন আপনার প্রায় 35 বিলিয়ন ইউএস ডলার, তার মধ্যে আপনার আরএমজির কন্ট্রিবিউশন হচ্ছে আপনার 27 বিলিয়ন ইউএস ডলার। তো 27 বিলিয়ন ইউএস ডলারের মধ্যে আপনার একটা বড় অংশই কিন্তু আপনার এই ক্যাশ ক্রপ হিসাবে আমরা যেটা কাঁচা তুলো আমরা বাইরে থেকে আনি, এটাতে কিন্তু আমাদের আমাদের কি বলে ব্যয় হয়ে যায়। এই ব্যয়টা যদি আমরা সাশ্রয় করতে পারতাম, এগ্রিকালচারালি যদি আমরা লোকালি ভালো তুলো, বিশেষ করে বাণিজ্যিক তুলা যদি উৎপাদন করতে পারতাম, তাহলে হয়তো আমাদের আরএমজি আরো বেশি কম্পিটিটিভ হতে, ইন্টারন্যাশনালি আমরা আমাদের আরএমজি কে অনেক এগিয়ে নিতে পারতাম। আপনারা জানেন, একটা পরিসংখ্যান আপনাদেরকে বলি, বাংলাদেশ কিন্তু নিটওয়্যারে আপনার অনেক অনেক এগিয়েছে। আপনার টোটাল যে ওয়ার্ল্ড মার্কেট, নিটওয়্যারের যে ওয়ার্ল্ড মার্কেট, তার মধ্যে আমরা 9% টোটাল ওয়ার্ল্ড মার্কেটের আমরা শেয়ারিং করি, ফলোড বাই চায়না। চায়না হচ্ছে 36% তাদের ওয়ার্ল্ড মার্কেট শেয়ার আছে। তারপরেই দ্বিতীয় স্থান অনেক কম, তারপরে কিন্তু আমরা দ্বিতীয় স্থানে 9% নিয়ে আমরা দ্বিতীয় স্থানে আছি। আমাদের পরে ভারত আছে, ভারতের অবস্থান হলো 6% ওয়ার্ল্ড মার্কেট শেয়ার। ভারতের কাছ থেকে কিন্তু আমরা কাঁচা তুলা আমদানি করে এনে আমরা কিন্তু আপনার এক্সপোর্টের দিক দিয়ে কিন্তু তাদের থেকে এগিয়ে আছি। এটা আমাদের একটা ভালো দিক।
তো এই ক্ষেত্রে যদি কাঁচা তুলো আমরা এগ্রিকালচারাল এই প্রোডাকশনটা যদি আমরা কমার্শিয়ালি এখানে ভায়াবল করতে পারতাম, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের ন্যাশনাল ইকোনমিতে কন্ট্রিবিউশন বেড়ে যেত, এক্সপোর্ট গ্রোথ বেড়ে যেত, ওয়ার্ল্ড মার্কেট শেয়ারে আমরা নিটওয়ারে আমরা ডাবল ডিজিট অতিক্রম করে ফেলতে পারতাম অনেক আগেই। তো এই ক্ষেত্রে বর্তমানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে তুলো উন্নয়ন বোর্ড যেটা আছে, কটন ডেভেলপমেন্ট বোর্ড, তারা কাজ করছে। আমরা যতটুকু জানি তাদের এই প্রচেষ্টাকে আমরা অভিনন্দন জানাই। তারা বাহিরের যে তুলোটা, বিশেষ করে আমাদের সিএস কান্ট্রি, আফ্রিকান কান্ট্রি, ওখানে যে তুলাটা উৎপন্ন হচ্ছে ওই কটন বলের সাথে তাল মিলিয়ে কমার্শিয়াল কটন প্রোডাকশনের জন্য খুবই প্রাণান্ত চেষ্টা হচ্ছে। অনেকগুলো ট্রায়াল হয়েছে, সেই ট্রায়াল থেকে রেজাল্টও ভালো আসছে। আমরা আশা করতে পারি যে আমার মনে হয় যে খুব বেশি সময় লাগবে না আমাদের এই কমার্শিয়াল ইয়ার্ন প্রডিউস করতে বাংলাদেশে, এবং আমরা বিদেশ থেকে তুলা আমদানি হয়তো আগামী কয়েক বছরের মধ্যে আমাদের নাও করা লাগতে পারে। তাহলে হবে আমাদের আমদানি কমে, আমদানি আর করা লাগবে না, এবং আমরা এই আরএমজিতে আমরা অনেক দূর এগিয়ে যাব। কারণ আপনার একটা টোটাল যদি একটা ফিনিশ গুডস এর কথা বলি, ধরেন একটা টি শার্ট অথবা একটা পলো শার্ট, এটার যদি আপনার $5 এটার আমাদের কি বলে সেলিং ভ্যালু হয় বা প্রোডাকশন কস্ট হয়, তার মধ্যে আপনার 60% চলে যাচ্ছে আপনার ইয়ার্নে। তার মানে কি, আপনার $5 মধ্যে $3 মূল্য হচ্ছে আপনার এই কটনের। এই কটন থেকে আমরা ইয়ার্ন করি, ইয়ার্ন থেকে আমরা ফেব্রিক করে পরে আমরা এটা ফিনিশড গার্মেন্টস করি। তো এই $3 ধরেন যেটা যাচ্ছে, সেটা আমরা বাইরে থেকে $3 দিয়ে আমরা আমাদের আনতে হচ্ছে আর কি। তো আমরা যদি লোকালি আমরা এই বাণিজ্যিক তুলা আমরা উৎপাদন করতে পারতাম, আমাদের এটার উৎপাদন খরচ হয়ে যেত $2। $1 যদি আপনার সেভ করতে পারতাম আমরা পার কিলো, আমরা হিসাবে আমরা পার কিলো করি এটার ইয়েটা কস্টিংটা হয়, তাহলে কিন্তু আমরা ফিনিশড প্রোডাক্টে গিয়ে আমাদের কস্টিংটা অনেক কমে যেত। আমরা আন্তর্জাতিকভাবে আমাদের প্রাইসিং এ আমরা অনেক এগিয়ে যেতাম। আপনারা জানেন যে আমরা একটা ডেভেলপিং কান্ট্রি, এবং আমাদের অটোমেশন বা আমাদের আপনার ওয়ার্কার্স এফিসিয়েন্সি কিন্তু ততটা নয় উন্নত দেশের তুলনায়। উন্নত দেশ বলতে গার্মেন্টসে যারা লিড করছে, চায়না, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্ডিয়া, পাকিস্তান এবং আমাদের নেইবারিং শ্রীলঙ্কা, এরা আপনার এফিসিয়েন্সি তাদের লেভেল হলো মোর দেন 60%, আমাদের এফিসিয়েন্সি লেভেল হলো বিলো 50%। এখানে আমরা একটু পিছিয়ে আছি। আবার পিছিয়ে আছি আপনার ধরেন ডাইভার্সিফাইড প্রোডাক্টেও কিন্তু আমরা যেতে পারছি না, ফাইন কটন না থাকার কারণে। তো এইসব যে ব্যারিয়ার গুলো আছে, এগুলো নিয়ে আমি, আপনি যদি আবার আমাকে এই জাতীয় কোনো টেকনিক্যাল প্রশ্ন করেন, আমি সেখানে উত্তর দিব। আপনার কাছে আবার ফিরে আসবো। আমরা ইতিমধ্যে কিছু দর্শকদের প্রশ্ন পেয়েছি যেগুলো আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত এবং কি বলে এটার সাথে মিল আছে। তো আমাদের প্রথম একটা প্রশ্ন, যেহেতু আমার ইচ্ছা ছিল আপনার সাথে এগ্রিকালচার নিয়ে আলোচনা করব, কিন্তু দর্শকদের চাপে পড়ে আমাকে বোধহয় গার্মেন্টস নিয়ে কথা বলতে হবে। কারণ সবাই আমরা জানি যে, এবং সবাই জানে যে আপনি যে প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত মাইক্রোফাইবার গ্রুপ, যারা বাংলাদেশের প্রথম শ্রেণীর যদি আমি 10টি বলি তার ভিতরে একটি, এবং অত্যন্ত তারা সুশৃঙ্খল ভাবে এবং অত্যন্ত গ্রিন প্রোডাকশন যাকে বলে, তারা সেদিক দিয়ে নজর দিচ্ছে। এবং আমরা জানি যে এটা অত্যন্ত ভালো একটি প্রতিষ্ঠান, এবং আপনার চমৎকার যে হাত, সেই হাতের ছোঁয়ায় এটি আরো এগিয়ে যাচ্ছে। তো এখন আমরা আসলে তাহলে গার্মেন্টস নিয়ে আলোচনা করতে হয়, কারণ আমার বিশিষ্ট বন্ধু শওকতুল্লাহ মুন্সী কানাডা থেকে প্রশ্ন করেছেন, করোনা পরবর্তী সময় আমাদের দেশে গার্মেন্টস শিল্পকে উত্তরণের উপায় দয়া করে খুলে বলবেন কি? আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ধন্যবাদ। আমি প্রশ্নটা দেখেছি। জনাব শওকতুল্লাহ মুন্সী আমাদের এই বন্ধুবর, উনি কানাডা প্রবাসী, অত্যন্ত একজন স্বনামধন্য কৃষিবিদ। উনিও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উনি চাকরি করেছেন কিছুদিন। উনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন, ওনার মাঠ পর্যায়ের অনেক অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা থেকেই কিন্তু উনি সুন্দর একটি প্রশ্নের অবতারণা করেছেন, ওনাকে আমি ধন্যবাদ জানাই। করোনা পরবর্তী সময় আমরা গার্মেন্টসে কিভাবে আমরা আমাদেরকে তুলে ধরবো বা আমাদের এই গার্মেন্টস শিল্পকে মানে উত্তরণের কি উপায় আছে সেই ব্যাপারে উনি একটু জানতে চেয়েছেন। আপনারা জানেন যে
প্রত্যেকটা বিষয়েরই কিন্তু আপনার একটা কি বলে লাইট এন্ড ডার্কনেস আছে। তা আমরা এই করোনার সময় আমরা একটা ডার্কনেসই ছিলাম, এটা সত্যি কথা। তবে এটাও সত্যি যে সবকিছুরই কিন্তু একটা শেষ আছে। আপনার আমরা মার্চের 8 তারিখে যখন আমাদের করোনা শনাক্ত হয়, তখন থেকে কিন্তু আমরা খুব হার্ডশিপে ছিলাম গার্মেন্টস নিয়ে। কারণ সবাই কিন্তু গার্মেন্টসকে নিয়েই কিন্তু তাদের আলোচনার বা করোনা কেন্দ্রিক আলোচনার মূল বিষয়বস্তু ছিল যে গার্মেন্টস খোলা রাখলে আমাদের এই ব্যাপক সংখ্যক, বিশেষ করে 40 লক্ষ শ্রমিক এমন একটা ঘনবসতিপূর্ণ একটা শিল্পের সাথে তারা জড়িত, তারাই হয়তো এটাকে কমিউনিটি ট্রান্সমিশন করে দেশে করোনাকে খুব ব্যাপক বিস্তারে তারা সহায়তা করবে। কিন্তু 4 মাস পরে কিন্তু দেখা গেল যে এই গার্মেন্টস কর্মীরাই কিন্তু করোনা বিস্তারের জন্য কোনো ভূমিকা রেখেছে উল্লেখযোগ্য, এমন কোনো প্রমাণ কিন্তু এখন পর্যন্ত মিলেনি। যাই হোক, তাদের ভিতরে হার্ড ইমিউনিটি হয়তো ডেভেলপ করেছে, বা আমাদের যারা এন্টারপ্রেনিউর, আমরা যারা গার্মেন্টস পরিচালনা করি, আমরা যথাযথ স্বাস্থ্যবিধি আমরা মেনে আমরা তাদেরকে সুরক্ষা দিয়েছি, তারাও সেটা মেনেছে। কর্মস্থলে তারা পুরোপুরি নিরাপদ ছিল। এবং আমরা আমাদের তরফ থেকে যারা আমরা কমপ্লায়েন্স ফ্যাক্টরি, একটু আগে আপনি বলেছেন মানে মাইক্রোফাইবার গ্রুপ সম্পর্কে আপনি একটু ধারণা দিয়েছেন যে দেশের শীর্ষস্থানীয় 10টি কোম্পানির মধ্যে একটি, আমি আপনার সাথে একমত পোষণ করে বলছি। আমাদের কিন্তু অনেক দায়বদ্ধতা আছে, আমাদের অনেক সামাজিক দায়বদ্ধতা আছে। আমাদের প্রথম শ্রেণীতে উঠতে হলে পরে আমাদের অনেকগুলো সোশ্যাল কমপ্লায়েন্স আমাদের পাস করতে হয়। সেই সোশ্যাল কমপ্লায়েন্স গুলো আমরা অতিক্রম করি কিন্তু এখন বর্তমানে দেশের প্রথম শ্রেণীতে আমরা আছি, যার কারণে আমাদের দায়বদ্ধতাও বেশি। যাই হোক, এই পর্যায়ে আমরা প্রথম 2 মাস আমাদের বায়ারদের সাথে আমাদের হার্ড নেগোসিয়েশন হয়েছে, বা তারা মানে পরবর্তীতে কি হবে, করোনা পরবর্তীতে বা করোনা চলাকালীন সময়ে আমরা ভালোভাবে আমরা প্রোডাকশন করতে পারবো কিনা, তাদের সাপ্লাই চেইনটা আমরা মেনটেন করতে পারবো কিনা, তাদেরকে আমরা গুডস অন টাইম তাদেরকে দিতে পারবো কিনা, আমাদের শিপমেন্ট হবে কিনা, এগুলো নিয়ে তারা খুবই চিন্তিত ছিল। এবং যার কারণে ওয়ার্ল্ডের খুব নাম করা কতগুলো বায়ার আমাদের সাথে কাজ করে, যেমন H&M, CNA, লিডল, ইউনাইটেড কালার অফ বেনিটন, নেক্সট, তারপরে জেনিফার, এই যে বড় বড় বায়ার গুলো এরা আমাদের সাথে কাজ করে। তাদের মধ্যে অনেকেই তাদের অনেক বড় বড় অর্ডার ক্যান্সেল করে ফেলেছে। আমরা একটু আতঙ্কিত ছিলাম। আমরা স্বভাবতই কারণেই আমাদের 22,000 শ্রমিক কর্মচারী, তাদের বেতন ভাতা, তাদের আপনার ওভারটাইম, তাদের বোনাস, এগুলো কিন্তু আমাদের দিতে হবে। আমাদের কাজ থাকুক আর না থাকুক, বায়াররা আমাদের অর্ডার ক্যান্সেল করুক বা রাখুক, আমাদের কিন্তু তাদেরকে যথাযথভাবে সবকিছু পরিপালন করতে হবে। না হলে আমরা এই গ্রেডের কোন ফ্যাক্টরি হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের থাকবে না, আমাদের সার্টিফিকেশন গুলো ক্যান্সেল হবে, আমরা কমপ্লায়েন্স হিসাবে আমরা আমাদের অস্তিত্ব রাখতে পারবো না। যার কারণে আমাদের ওই অর্ডার গুলো ক্যান্সেল হয়েছিল। অর্ডার গুলো ক্যান্সেল হওয়ার পরেও আমরা আমাদের কাজ চালিয়ে গেছি, কারণ আমাদের তো একটা বা দুটা বায়ারের উপর আমরা নির্ভরশীলতা ছিল না। আমাদের উপর 8-9টা বায়ারের সাথে আমরা কাজ করি। আমাদের 2-3টা বায়ারের অনেক বড় অংশ ক্যান্সেল হয়ে যাওয়ার পরেও আমাদের হয়তো প্রোডাকশন কমে গিয়েছে। আমরা প্রতিদিন আপনার 3.5 লক্ষ পিস উৎপাদন করি, সেখানে আমাদের 1 থেকে 1.5 লক্ষ পিসে আমাদের উৎপাদন চলে আসছিল মার্চ এবং এপ্রিলে। এই ছিল আমাদের স্ট্যাটিস্টিক্স। পরবর্তীতে আপনার ওই মে মাস থেকে যখন ইউরোপের লকডাউনটা আস্তে আস্তে একটু শিথিল হওয়া শুরু করলো, তাদের স্টোর গুলো খোলা শুরু হলো, তাদের যে চেইন স্টোর গুলো আছে সেগুলো কিন্তু তাদের বস্ত্রের ঘাটতি দেখা দিল। তখন কিন্তু তারা আবার খুব তাড়াহুড়ো করে তাদের যখন আবার সামার চলে আসলো, আপনারা জানেন যে ইউরোপ আমেরিকাতে আপনার সামারে একটা ব্যাপক আপনার এই কাপড়ের একটা রেডিমেড গার্মেন্টস এর একটা চাহিদা থাকে, কারণ তারা বিভিন্ন জায়গায় তখন তারা বের হয়। স্বাভাবিকভাবে হয়তো এখন একটু কোভিড এর সময় তাদের গতিবিধি বা তাদের চলাফেরা একটু সীমিত আকারে আছে, তারপরে তো যে বেসিক যে নিড, এটা যে গার্মেন্টস, এটা তো লাগবেই, সেটা বাসায় থাকলেও লাগবে, বাসার বাইরে থাকলেও লাগবে। তো তারা কিন্তু অনেক ক্যান্সেল অর্ডার আবার তারা রিইনস্টেট করেছে, প্রায় 50% তারা রিইনস্টেট করেছে, আর 50% নিয়ে তাদের সাথে আমাদের আলোচনা চলছে। তো আরেকটা বিষয় যেটা কোভিড পরবর্তী সময় আমরা কিভাবে এটা মোকাবেলা করবো, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা করাটা খুবই স্বাভাবিক, কারণ আমরাও আমাদের এই ব্যবসার যে বিষয় বা টার্গেট, আমরা আগামীতে কিভাবে সার্ভাইভ করবো, এটাও যেমন আমাদের একটা বড় চিন্তা। বায়ারদের একটা চিন্তা আছে যে তারা তাদের এই সোর্স যদি বন্ধ হয়ে যায়, তারা এই সাপ্লাই চেইন কিভাবে বজায় রাখবে। কারণ আমি যেটা আমার প্রাথমিক বা প্রথম পদক্ষেপের আমি আলোচনায় যে কথাটা বলেছিলাম যে 37% ওয়ার্ল্ড মার্কেট শেয়ার চায়না এই গার্মেন্টসে, বিশেষ করে আরএনজি। তো সেটা যখন আপনারা জানেন যে এই কোভিড এর উৎপত্তি তো চায়না থেকে, এখন বড় বড় যে বায়াররা তারা কিন্তু এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরির যে গার্মেন্টস গুলো তারা চায়না থেকেই নিত। হ্যাঁ, চায়নার পরে ভিয়েতনাম, তারপরে আপনার কম্বোডিয়া,
বা এদিকে আমাদের এই সাউথ ইস্ট এশিয়ার কয়েকটা কান্ট্রি থেকে নিত, এবং এদিকে সিএস কান্ট্রি থেকে বা ল্যাটিন আমেরিকা থেকে তারা কিছু কিছু নিত। তো এখন যেহেতু বায়ারদের একটা ভীতি চলে আসছে যে চায়না থেকে তারা কিভাবে নিবে, চায়নাতে কিন্তু তাদের এখন যাওয়াটা একটা ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা অনেকটা রিল্যাক্টেড যে চায়নাতে তারা যাবে না। এই যে একটা মুভমেন্ট, তারা কিন্তু এখন এটাকে তাদের ইভেন তাদের বড় বড় যে ইনভেস্টমেন্ট গুলো চায়না থেকে সরিয়ে আনছে, গার্মেন্টস বলেন বা হেভি ইন্ডাস্ট্রি বলেন, সবকিছু কিন্তু তারা এখন চিন্তা ভাবনা করছে চায়না থেকে অন্য কোনো দেশে স্থানান্তর করবে। তো সেই জন্য আমাদের একটা খারাপের মধ্যে একটা ভালো আমাদের একটা বিষয় চলে আসছে যে চায়নার যে অর্ডার গুলো, এই অর্ডার গুলো কিন্তু এখন বিভিন্ন দেশে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু সেটা কিছু আলামত পাচ্ছি যে যেই অর্ডার গুলো ক্যান্সেল হয়ে গেল, বড় বড় বায়ার গুলো HCNA আমাদের অর্ডার ক্যান্সেল করলো, তারপর লিডেল আমাদের অর্ডার ক্যান্সেল করলো, একমাত্র H&M যেটা সুইডিশ বেসড কোম্পানি তারা কোনো অর্ডার ক্যান্সেল করে নাই। তাদেরকে আমরা সাধুবাদ জানাই। এবং আপনারা জানেন যে সুইডিশ প্রাইম মিনিস্টার সে সরাসরি আমাদের প্রাইম মিনিস্টারকে ফোন করে বলেছে আমাদের ব্যবসা আপনাদের সাথে থাকবে, করোনা কালেও থাকবে, করোনা পরবর্তীতেও থাকবে, আমরা বাংলাদেশের সাথে আমাদের যে অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক আমরা বজায় রাখবো। এবং H&M আমাদের একটা বড় আমাদের একটা ভেন্ডর। এই H&M কে আমরা অনেক সাপোর্ট দিই, বাংলাদেশের শতাধিক ফ্যাক্টরিতে তারা কাজ করে। তো সেই ক্ষেত্রে H&M এর অর্ডারটা বহাল আছে। আর H&M যেহেতু আমাদের এখানে কাজ করছে, লিডেলও কাজ করছে, নেক্সট, তারপরে ইউনাইটেড কালার অফ বেনিটন, তারপরে আপনার ওই যে জেনিফার, তার এই যে বড় বড় বায়ার গুলো কাজ করার কারণে তারা যেহেতু তারা স্ট্রিক হয়েছে না বাংলাদেশকে সাপোর্ট দিতে হবে। আপনারা জানেন যে একটা CSR অ্যাক্টিভিটিস আছে বা আপনার একটা অ্যামনিস্টি একটা বিষয় আছে, যে এই বিপদের সময় যদি আমরা বাংলাদেশ থেকে আমরা অন্য কোথাও চলে যাই, আগামীতে যখন বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে তখন তো আমরা তাদের কাছে মানে যেতে আমাদের জন্য অসুবিধা হবে, তখন তারা কিন্তু চুজ করবে যে বিপদের সময় কারা আমাদের পাশে ছিল। তো সেই জন্য আমরা কিন্তু তাদেরকে সাপোর্ট দিয়েছি। আর চায়নাতে যে কোভিড এর উৎপত্তির কারণে তারাও একটু ভীতির কারণে তাদের অর্ডার গুলো একটু তারা বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করছে। এই কারণে আমরা কিন্তু এখন আমরা একটু আশাবাদী যে এই করোনা পরবর্তী সময়ে আমরা অনেক কাজ পাবো। বিশেষ করে RNGর বেশ ভালো একটা অর্ডার আমাদের দেশে আসবে। তবে যারা সুন্দর সুষ্ঠুভাবে বিশেষ করে কমপ্লায়েন্স মেনটেন করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনটেন করে যারা সাপোর্ট দিতে পারবে বায়ারদেরকে, বায়াররা তাদেরকেই ভালোভাবে সাপোর্ট দিবে। আর এখানে আরেকটা বিষয় আমাদের একটু অ্যালার্মিং আছে। আমি যেটা পজিটিভ একটা জিনিস বললাম, নেগেটিভ জিনিসটাও একটু এখানে উল্লেখ করতে হবে যে আমাদের করোনার যে বিস্তৃতি, এই বিস্তৃতিটা যদি এইভাবে চলে, যেমন প্রতিদিন আমাদের 30-40 জন লোক মারা যাচ্ছে, আমাদের সংক্রমণের হার কিন্তু এখনো 23%, 24-25% করে থাকছে, এইটা যদি এই অবস্থায় থাকে তাহলে বায়াররাও কিন্তু শঙ্কিত হবে। আমাদের এই যে কমিউনিটি ট্রান্সমিশন বা ওভারঅল যে আমাদের কোভিড পরিস্থিতি, এটা যদি আপনার ধরেন এই জুলাই মাসের মধ্যে যদি একটু উন্নতি ঘটে বা অগাস্টের মধ্যে যদি এটা ডিক্লাইনিং এর দিকে যায় আস্তে আস্তে, তাহলে কিন্তু আমরা আন্তর্জাতিকভাবে আমাদের সুনাম ইমেজ বৃদ্ধি পাবে এবং বাইরেও খুব স্বস্তি ফিল করবে আমাদের এখানে আসার জন্য। এবং আমরা কোভিড পরবর্তী সময়ে আমরা এই গার্মেন্টস সেক্টরে বিশেষ করে RNG সেক্টরে খুব ভালোভাবে আমরা ঘুরে দাঁড়াতে পারবো। আর আরেকটা বিষয় হলো যে আমাদের এর মধ্যে একটু নেগেটিভ বিষয় চলে আসছে। আপনারা জানেন যে কোভিড নিয়ে বা করোনার সার্টিফিকেশন নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু বিভিন্ন মিডিয়াতে আমাদের কিছু নেতিবাচক প্রচারণা অলরেডি এর মধ্যে হয়ে গেছে। এটাও আমাদের জন্য এই সবকিছুর সাথে আপনার প্রচারণার সাথে আপনার ব্যবসায়িক এবং অর্থনৈতিক একটা যোগসূত্র আছে। তো এটা যদি এই নেগেটিভ প্রচারণাটা যদি না হয়, এটাকে যদি সরকার খুব মানে ভালোভাবে কন্ট্রোল করতে পারে, আমরা যদি দেখাতে পারি আন্তর্জাতিক সম্প্রদায়কে, আন্তর্জাতিক ব্যবসায়িক মহলকে যদি আমরা বোঝাতে পারি যে আমরা আমাদের সার্টিফিকেশন যথাযথভাবে দিচ্ছি, এটা বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের কিছু অ্যানোমালি বা কিছু অসঙ্গতি, কিছু খারাপ কিছু ঘটতে পারে, এটা সমগ্র বাংলাদেশকে তো আপনার রিজেন্ট হসপিটাল অথবা আপনার এই যে JKG রিপ্রেজেন্ট করে না। এটা কিন্তু আমাদের খুব যথাশীঘ্র আন্তর্জাতিক সম্প্রদায়কে বুঝতে হবে যে আমরা আমি আপনার সেন্টিমেন্টটা খুব ভালোভাবে বুঝতে পারছি। আশা করি আমাদের সরকার এই ব্যাপারে তার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। আমরা চাই যে বিশ্বের বাজারে আমাদের মাথা উঁচু করে টিকে থাকতে। আমরা সরকার এবং আমরা জনসাধারণ মিলে আশা করি এই জায়গায় আমরা নিজেদেরকে যথেষ্ট শক্তভাবে দাঁড় করিয়ে রাখবো, যেন যে কোনো গুজব বা যে কোনো
আমাদের মাথা নিচু করার চেষ্টাকে যেন আমরা প্রতিহত করতে পারি সবাই মিলে, অবশ্যই পারবো। আমরা আরো কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছি, কিন্তু আমি সামারি করে আমি অন্য জায়গায় যেতে চাই। আপনার আমার গার্মেন্টস সম্পর্কে আপনি যে তথ্য দিয়েছেন আশা জায়গা নিয়ে, এবং আমরা আশাবাদী যে হতে চাই যে আপনার যে তথ্য এটা সত্যি হোক, বিদেশিরা বায়ার তারা ফিরে আসুক, বাংলাদেশের গার্মেন্টস বিশ্ব যে সুনাম অর্জন করেছে, এবং আমি মনে করি গুণগত মানে আরো উত্তরোত্ত এটা ভালো হবে, যেটা বায়ারদেরকে এক ধরনের বাধ্য করবে বাংলাদেশ থেকে তাদের ব্যবসা কন্টিনিউ করার জন্য। তো এখন আমি আবার কৃষিতে ফিরে আসি। আপনি জানেন যে খালি তুলা নয়, আপনার গার্মেন্টস এ কিন্তু এই যে আমি যদি বলি রেশম একটা কিন্তু গুরুত্বপূর্ণ পোশাকের উপকরণ, অত্যন্ত আমাদের দেশের একটা গর্ব। রাজশাহীর সিল্ক সারা বিশ্বে নাম করা, এবং এই যে সিল্ক এটা কিন্তু কৃষির সাথে সম্পূর্ণভাবে ওতপ্রোতভাবে জড়িত। কারণ এই যে সিল্ক ওয়ার্ম যে পোকা, সেটা খায় কিন্তু তুঁত গাছ, এবং তুঁত গাছ খায়, সে বল তৈরি করবে, সেখান থেকে সিল্ক তৈরি হবে। এটা অত্যন্ত প্রাকৃতিক একটি তন্তু বা আপনার সুতা এখান থেকে তৈরি হয়, সেটাও কৃষির সাথে জড়িত। এবং আমার মনে হয় যে এখানে আমরা আবারও বলি যে টোটাল এগ্রিকালচার। তো আপনি যে কিছু ইঙ্গিত দিয়েছেন যে তুলার ব্যাপারে আমরা আশাবাদী, সামনে হতে হবে, কিন্তু আমার মনে হয় যে আমরা যে পরিমাণ শ্রম এখানে দিয়েছি, আমাদের রীতিমতো তুলা উন্নয়ন বোর্ড আমরা করেছি, তুলাকে আমরা যেন এটা মানে আমাদের বড় একটা ক্যাশ ক্রপ হিসাবে এটাকে স্থাপন করতে পারি। আমরা গার্মেন্টস এত চাহিদা, কিন্তু আমাদের বড় একটা অংশ আমদানি সেটা ভারত থেকে আনতে হয়, পাকিস্তান থেকে আনতে হয়, উজবেকিস্তান থেকে আনতে হয়, রাশিয়ার পুরানা রাশিয়ার যে স্টেট প্রাক্তন রাশিয়ার যে স্টেটগুলো সেখান থেকে আমদানি করতে হয়, এবং এটা প্রায় 90%, আমরা জানা মতে 90% বেশি সম্ভবত এটা আমদানি করতে হয়, এবং স্থানীয় ভাবে কোনো তুলাই আপনি আমাদের এই যে গার্মেন্ট যে রপ্তানি মুখী গার্মেন্ট সেখানে ব্যবহৃত হয়। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক আমি বলবো। কারণ যদি ভারতে তোলা হতে পারে, পাকিস্তানে তোলা হতে পারে, একই ধরনের আবহাওয়ায় আমাদের কেন এই ধরনের উন্নত মানের তুলা হওয়া অসম্ভব কেন? এখানে একটা আমি অন্য অনুরোধ করতে চাই, সেটি হলো আমাদের কৃষির একটি পোল্ট্রি শিল্পে যখন আমাদের ভুট্টা আমদানির জন্য প্রয়োজন হলো, তখন কিন্তু যে সমস্ত এন্টারপ্রেনার যারা আপনার ফিড মিলার বা পোল্ট্রি সাথে জড়িত, তারা কিন্তু কন্ট্রাক্ট গ্রোয়িং বেসিসে তারা কিন্তু খামারিদেরকে উৎসাহিত করলো, বীজ দিল, সার দিল, দিয়ে তাদেরকে উৎসাহিত করলো যেন তারা ভুট্টা চাষ করে। এবং এখন কিন্তু ভুট্টা আমাদের বড় একটা অংশ স্থানীয়ভাবে উৎপন্ন হয়। আমাদের আমদানি যেমন আমাদের প্রায় 40 লক্ষ টনের মতো আমরা স্থানীয় প্রোডাকশন করি, এবং আমদানি করি মাত্র 14 লক্ষ টন। এক সময় যেখানে 95% আমাদেরকে আমদানি করতে হতো, এখন কিন্তু আমাদের হয়তো 20% আমদানি করতে হচ্ছে। এটা কিন্তু আমাদের যে যারা উদ্যোক্তা তাদের কিন্তু একটা চেষ্টা ছিল। তো একইভাবে আপনারা গার্মেন্টসে যারা যে সমস্ত শিল্প উদ্যোক্তা বিশেষ বৃহৎ যারা আছেন, তারা কি এইভাবে কন্ট্রাক্ট গ্রোয়িং সিস্টেম বা এগ্রিকালচারকে আপনারা কি প্রণোদনা দিয়ে, তাদেরকে সহযোগিতা দিয়ে, তাদেরকে যে কন্ট্রাক্ট গ্রোয়িং সিস্টেমটা যদি ডেভেলপ করতে পারেন, তাহলে তো আমাদের বোধহয় তুলা এই এত আমদানি না করে লোকাল তুলা উৎপাদন সেটাকে অনেক সহযোগিতা করা যেত। আপনার মতামত দয়া করে। ধন্যবাদ মোর্শেদ আলম, আপনি যথার্থই বলেছেন যে প্রান্তিক চাষীদের মাধ্যমে তুলার উন্নয়নে আমাদের বিজিএমই বা আমাদের এই গার্মেন্টস সেক্টর কোনো ভূমিকা রাখতে পারে কিনা, সেটা নিয়ে কাজ চলছে। তুলা উন্নয়ন বোর্ডের সাথে কিন্তু আমাদের বিজিএমই প্রতিনিধি দল বেশ কয়েকবারই আলোচনা করেছে। আর বিষয়টা হলো কি যে এটা তো আপনার R&D, এটা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট একটা বিষয়। তো বিজিএমই তো আসলে তুলার R&D বিজিএমই করবে না। এটার জন্য আপনি বলেছেন যে তুলা উন্নয়ন বোর্ড নামে একটি সরকারি প্রতিষ্ঠান আছে, তারা করছে। তাদেরকে কিন্তু আমরা আমাদের কোয়ালিটি বা আমাদের মান আমরা জানিয়ে দিচ্ছি যে আমাদের এই মানের তুলা আমাদের লাগবে। এই ফাইন কটনের ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ডটা আমরা বজায় রেখে আমরা সুতা এবং আমরা কাপড় তৈরি করতে পারবো, সেটা কিন্তু আমরা তাদেরকে জানাচ্ছি। সেক্ষেত্রে কিন্তু তাদের বিগত কয়েক বছর ধরে কিন্তু তারাও তুলা উন্নয়ন বোর্ড কিন্তু ভালোভাবেই তারা গবেষণা করছেন, এবং ট্রায়াল বেসিসে আমি আপনাকে বলেছি যে যশোর, তারপরে আপনার এদিকে মেহেরপুর, আর এদিকে হলো আপনার গাজীপুরের শ্রীপুর, এই তিনটা অঞ্চলে কিন্তু পরীক্ষামূলকভাবে বাণিজ্যিক তুলা উৎপাদনের জন্য তারা কিন্তু কয়েকটি ট্রায়াল এবং কয়েকটি আপনি ভালো করে জানেন, আপনি এগ্রিকালচার স্টুডেন্ট, আমিও এগ্রিকালচার স্টুডেন্ট,
যেটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা F1 F2 জেনারেশন, এই পর্যায়ে কিন্তু তারা চলে গিয়েছে। F1 F2 F3 তে কিন্তু তারা এখন ওই পর্যায়ে আছে। আমরা আশাবাদী যে তারা হয়তো আমাদেরকে বাণিজ্যিক তুলা বা ফাইন কটন আমাদেরকে উপহার দিতে পারবেন। মানে খুব বেশি সময় নয়, আমার মনে কয়েক বছরের মধ্যেই আমরা এটার একটা সুফল পাবো। তবে তুলা উন্নয়ন বোর্ড যে আমাদেরকে কোনো সাপোর্ট দিতে পারছে না কি বলে আমাদের টেক্সটাইল সেক্টরে, আমি সেটা বলবো না। আমাদের কিন্তু এক্সপোর্টেড যে আইটেম, মানে আমাদের যে গার্মেন্টস এক্সপোর্ট আইটেম, সেটাতে হয়তো তুলা উন্নয়ন বোর্ডের উৎপাদন সেই তুলা বা দেশীয় তুলা দিয়ে আমরা এক্সপোর্টের আইটেম তৈরি করতে পারি না, এটা সত্য। তবে দেশীয় ভাবে যেই আপনার কিছু পণ্য তৈরি হয়, আমি আপনাকে উদাহরণ হিসাবে বলতে চাই, আপনার ল্যাব, তোষক, তারপরে আপনার হোম টেক্সটাইল, এগুলোর যে তুলাগুলো, এগুলো কিন্তু আমাদের দেশীয় যে কটন, র কটন, এখান থেকে কিন্তু আমরা নিচ্ছি। এটার জন্য কিন্তু আমাদের এই কোর্স কটনের জন্য কিন্তু আমরা বিদেশ থেকে আমাদের তুলা আমদানি করে আনতে হয় না। এই যদি আনতে হতো তাহলে আমাদের বৈদেশিক মুদ্রার একটা বড় অংশ কিন্তু বাইরে চলে যেত। তো আমাদের আভ্যন্তরীণ চাহিদার মধ্যে যে দেশীয় কিছু আমাদের আইটেম আছে, সেগুলোর যোগান কিন্তু আমরা দেশীয় তুলা দিয়ে পাচ্ছি। জাজিম, আপনার তোষক বলেন, তারপরে আপনার কি বলে ল্যাব তোষক, এই যে ইত্যাদি বালিশ, এগুলোর কিন্তু যোগান কিন্তু আমরা দেশীয় তুলা থেকে পাচ্ছি। তো এখন বাণিজ্যিক তুলার ক্ষেত্রে আমরা ওইভাবে তো আগে আমাদের চিন্তা ভাবনা আসে নাই, কিন্তু এখন সময়ের প্রয়োজনে, বাস্তবতার নিরিখে আমরা কিন্তু এখন লোকালি বাণিজ্যিক কটন উৎপন্নের জন্য তুলা উন্নয়ন বোর্ড, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় তারা ভালোভাবে কাজ চালিয়ে যাচ্ছে। আপনার জানেন যে বাণিজ্য মন্ত্রী যারা টিপু মুন্সি মহোদয়ের সাথে কিন্তু আমাদের বেশ কয়েকবার মিটিং হয়েছে, বিজিএমই মিটিং হয়েছে, বিকেএমই, বিটিএমএ, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন, যেটা স্পিনার্সদের একটা বডি আর কি। এইসব ট্রেড বডিদের সাথে কিন্তু বেশ কয়েকবার মিটিং হয়েছে। ওনারাও কিন্তু এই ব্যাপারে খুব সিরিয়াস যে আমাদের আন্তর্জাতিক বাজারে সক্ষমতা অর্জনের জন্য আগামীতে যদি আমরা দেশীয়ভাবে আমরা কোনো কিছু দেশীয় কাঁচামালের নির্ভরশীলতা যদি আমরা তৈরি করতে না পারি, আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু আমরা কম্পিটিটিভ হব না। আপনারা একটা জানেন যে একটা আমাদের যে আরএনজি যেটা আমরা এক্সপোর্ট করি, এটার মধ্যে কিন্তু আপনার বেশ কয়েকটা পার্ট আছে। এক হলো আপনার কি বলে রক বা কাঁচামাল, তারপরে হলো আপনার ক্যাপিটাল মেশিনারি, আরেকটা হচ্ছে আপনার ডাইজ এন্ড কেমিক্যালস। এই তিনটা দিয়েই কিন্তু আপনার ফিনিশ প্রোডাক্টটা হয়। এই মজার ব্যাপার হলো এই তিনটার একটাও কিন্তু আমাদের নাই, তিনটাই কিন্তু আমদানি করে আনতে হয়। কাঁচা তুলা আমদানি করে আনতে হয় বিদেশ থেকে, আপনার ক্যাপিটাল মেশিনারি আনতে হয় আপনার ইউরোপ, আমেরিকা বা চায়না, তাইওয়ান থেকে, তারপরে আপনার ডাইস কেমিক্যালস, সেটাও কিন্তু আপনার সুইজারল্যান্ড নাম করা বড় বড় কিছু কি বলে টেক্সটাইল কোম্পানি বা মানে কি বলে কেমিক্যাল কোম্পানি, বিএসএফ, ডায়াস্টার বা আপনার সিবাগ, এগি থেকে শুরু করে অন্যান্য অনেকগুলো কোম্পানি আছে তারা, আর আপনার এই কি বলে চায়নারও কিছু সোর্স আছে। তো সবকিছু মিলিয়ে আমাদের কিন্তু এই তিনটেই কিন্তু আমাদের মূল ধাপ। দেশে কিন্তু আপনার তিনটা বিষয় বাইরে থেকে এনে তারপরে তারা উৎপন্ন করে তারপর বৈদেশিক মুদ্রা অর্জন করে, এটা কিন্তু আপনি খুব একটা পাবেন না, একমাত্র আমরাই আছি। তো আমরা যদি এই তিনটার ভিতরে একটা কম্পোনেন্টও আমরা লোকালি সাপোর্ট দিতে পারতাম, তাহলে আমাদের কন্ট্রিবিউশনটা অনেক বেড়ে যেত, বৈদেশিক মুদ্রা ইনকামের পরিমাণটা বেড়ে যেত। আমরা কি পাচ্ছি আরএনজি থেকে, আমাদের লাভটা কোথায়, কোথেকে আমরা মানে আন্তর্জাতিক ভাবে দাঁড়িয়ে আছি খুব ভালোভাবে, সেটা হলো সিএম, কাটিং এন্ড মেকিং চার্জ। এই কাটিং এন্ড মেকিং চার্জ যে সিএম দিয়ে আমরা দাঁড়িয়ে আছি, সস্তা শ্রম যেটাকে বলা হয়, সস্তা শ্রম বলা হয়। আমাদের এখনো বলা হয় যে আমরা মানে 150 মার্কিন ডলারের মধ্যে কিন্তু আমাদের ন্যূনতম মজুরিটা সীমাবদ্ধ আছে, যেখানে পার্শ্ববর্তী দেশ ভারতের প্রায় $200 উপরে উঠে গেছে, পাকিস্তান $200-250 মধ্যে চলে গিয়েছে, চায়না তো $500 ক্রস করেছে, তারা এখন মানে সিএম দিয়ে পোষাতে পারে না। তো বাংলাদেশের সিএমটা কম আছে বলে এই একটা কম্পোনেন্টে আমরা মানে প্রতিযোগী দেশগুলোর সাথে প্রতিযোগিতার সক্ষমতায় টিকে আছি। কিন্তু সিএম আমাদের কম হলে কি হবে, আমাদের ইফিসিয়েন্সি তো কম, আমাদের ইফিসিয়েন্সি তো বিলো 50%। এই ইফিসিয়েন্সি আমাদের বাড়াতে হবে, আমাদের অটোমেশন বাড়াতে হবে। যে চায়না পার আওয়ারে আপনার টি শার্টের কথা যদি বলি, তারা আপনার 450 থেকে 500 পিসেস তারা পার আওয়ারে উৎপন্ন করে, আমরা উৎপন্ন করি 250 পিস বা বড় জোর 300 পিস। তো এটা দিয়ে তো আপনার আমরা মানে
আমাদের সিএম যদি কমও হয়, আমাদের যদি $150 মধ্যেও যদি আমরা আমাদের ন্যূনতম মজুরি বজায় রাখি, আলটিমেটলি কিন্তু আমাদের যে মানে উৎপাদনশীলতা বা আমাদের প্রোডাক্টিভিটি এটা কিন্তু যথেষ্ট নয়। তো যার কারণে আমাদের যদি ওই তিনটা যে বিষয় আমি বললাম যে কাঁচা মাল, আপনার এই ক্যাপিটাল মেশিনারিজ, আর হলো ডাইস কেমিক্যালস, এই তিনটার মধ্যে যে কোনো একটা আমাদের স্বয়ংভূরতা অর্জন করতেই হবে। আগামী দিনে আমাদের সময় এসেছে আত্মনির্ভরশীলতা অর্জন করে আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এই তিনটার যে কোনো একটা আমাদের কিন্তু আত্মনির্ভরশীল হতে হবে, তাহলে আমরা ইন্টারন্যাশনালি অনেক কম্পিটিটিভ হবো ইনশাআল্লাহ। জি, আপনাকে ধন্যবাদ। আমার মনে হয় আপনি বিশদ ভাবে বলেছেন এবং যথার্থভাবে আপনি দিক নির্দেশনামূলক কথা বলেছেন। আমরাও আশাবাদী হতে চাই। আমরাও চাই যে আমাদের দেশের আমরা বৈদেশিক মুদ্রা আমরা আমাদের ঘরে আসুক। এখন আমরা যে বললেন যে সিএম অর্থাৎ আমরা কাটিং এন্ড মেকিং, অর্থাৎ আমরা শুধুমাত্র শ্রমটুকু আমাদের, বাকিটুকু সব আমদানি করে সেটি আবার রপ্তানি হচ্ছে। সো আপনার বড় একটি অংশ কিন্তু আমরা বিদেশ নির্ভর। সো এত বড় একটা ইন্ডাস্ট্রিকে যদি আমরা টিকিয়ে রাখতে চাই, মূল কাঁচামাল সেটি হলো তুলা অথবা সুতা। এইটা আমাদেরকে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে হবে এবং সেখানে আপনার প্রতি আমাদের সাধারণ মানুষের যে আবেদন, সেটা আপনাদের মতো গ্রুপ তারা যদি ওই কটন ডেভেলপমেন্ট বোর্ডের দিকে না তাকিয়ে আপনার এটা এগ্রিকালচার হলেও, আমি যেমন বলেছি ভুট্টা উৎপাদন করছে এন্টারপ্রেনাররা, উদ্যোক্তারা নিজস্ব স্বার্থে তারা কিন্তু কৃষককে সহযোগিতা করেছে। এবং আপনি জানেন আমাদের সরকারি পর্যায়ের যে কার্যক্রম তাদের এত ধীর গতিতে হয় এবং আমলাতান্ত্রিক জটিলতার জন্য এটা তত গতি পায় না। সো এটা যখন প্রাইভেট সেক্টর থেকে যখন এটাকে নাক গলানো হয় অথবা তার কাজ করে শুরু করে, তখন অনেক তড়িৎ গতিতে কাজ হয় এবং এটা কিন্তু অনেক বেশি ভায়াবল হয়। কারণ আমরা কিন্তু অনেক সময় পার করেছি, আপনি 80 দশক থেকে শুরু করে আজকে আমরা 2020 সাল, প্রায় 40 বছর আমরা পার করেছি এই গার্মেন্টস মিশন। এখন কিন্তু আমরাও কিন্তু অনেক বেশি আশাবাদী হতে চাই, এটা আমাদের নিজস্ব একটা যেন ইন্ডাস্ট্রি হয়। আমরা আর এটা শুনতে চাই না যে করোনা হওয়ার পর সবাই ভয়ে ভীতিতে, এই যে আপনার বেজলেস হওয়ার জন্য কিন্তু আমাদের এই সমস্যাটা, আমার মনে হয় এটা ব্যক্তিগত ধারণা, আমরা অনেক বেশি ভীতির মধ্যে থাকি। কারণ বাংলাদেশের দুটি মূল খাত, একটি হলো গার্মেন্টস, আরেকটি হলো রেমিটেন্স অর্থাৎ আপনার জনশক্তি রপ্তানি। এই দুটি হ্যাঁ, এই দুটি হলো সবচেয়ে বড় খাত এবং বাংলাদেশের ইকোনমি দাঁড়িয়ে আছে দুটি স্তম্ভের উপরে। সো একটি স্তম্ভ যখন অস্থিতিশীল হয় তখন আমরা ভীতির মধ্যে পড়ি, অর্থনীতি ভীতির মধ্যে পড়ে, আমরা সাধারণ মানুষ আমরা ভীতির মুখে পড়ি। সো আশা করি আপনারা এই জিনিসটা, আপনাদের গ্রুপের প্রতি আমাদের দাবি যে এটা অবশ্যই যেন খামারি পর্যায়ে সরাসরি আপনারা আপনার R&D বলেন, আপনাদের ব্যবসার উদ্দেশ্যেই বলেন, এখানে যেন আপনার সহযোগিতা দিয়ে এই সেক্টরটাকে এক্সপ্লোর করতে পারেন, সেটা অবশ্যই আপনাদের প্রতি আমাদের বিশেষভাবে অনুরোধ রইল। আরেকটি বিষয় আলোচনা করতে চাই, আপনি জানেন যে 16 তারিখ থেকে, যদিও আমি জানি না কতটুকু রাজনীতি, কারণ আমি রাজনীতি নিয়ে আলোচনা কম করতে চাই, কারণ এখানে অনেক বেশি রাজনীতি এবং কোভিড নিয়ে এত বেশি আলোচনা হয়েছে যে এই আলোচনা আর করতে এখন মনে হয় শ্রোতারাও শুনতে চায় না, আমরাও বলতে খুব ভালো অনুভব করি না। কিন্তু একটা বিষয় যে আপনি জানেন চট্টগ্রাম বন্দর একটি গুরুত্বপূর্ণ বন্দর গার্মেন্টস শিল্পের জন্য, কারণ এখান থেকে কাঁচামাল আসে, আবার এখান থেকে আপনার ফিনিশ প্রোডাক্ট বলে এই একটি মাত্র বন্দর দিয়ে যেতে হয়। এবং সম্প্রতি ভারতের সাথে একটি বোধহয় চুক্তি হয়েছে যে ভারত এই চট্টগ্রাম বন্দরটি ব্যবহার করবে এবং সম্ভবত 16 তারিখ থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই যে সিদ্ধান্ত হয়, এই কার্যক্রম শুরু হলে গার্মেন্টস এর উপরে কি পরিমাণ চাপ পড়বে গার্মেন্টস শিল্পের উপরে, এটা যদি আমাদেরকে একটু বলেন। ধন্যবাদ মোর্শেদ আলম। আপনারা জানেন যে আমি এর আগে উৎপাদনশীলতা নিয়ে কথা বলেছি, এফিসিয়েন্সি নিয়ে কথা বলেছি, আমাদের কাঁচামাল নিয়ে কথা বলেছি। তো সবকিছুরই কিন্তু একটা সমন্বয় দরকার। এখন আপনি যে প্রসঙ্গটা এনেছেন এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে আমরা এই RMGর ক্ষেত্রে যখন আমরা বায়ারদেরকে আমরা এটা শিপমেন্ট করি তখন কিন্তু আমাদের একটা লিড টাইম আমাদের ভাবতে হয়। সেই লিড টাইমটা হলো কতটুকু সময়ে আমরা আমাদের বায়ারদের কাছে আমাদের ফিনিশড প্রোডাক্টটা পৌঁছে দিব। তো সেক্ষেত্রে সেটাও কিন্তু একটা আন্তর্জাতিক সক্ষমতা বা প্রতিযোগিতার একটা বিষয় কিন্তু আমাদের মাঝে চলে আসে। এখন বায়ার যদি চায়না থেকে 2 সপ্তাহের মধ্যে কোনো মাল পেয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমার কাছ থেকে 1 মাস পরে মালটা কেন নিবে? আমাদের ইউরোপিয়ান আমেরিকাতে, ইউরোপে আমাদের মাল পণ্য পাঠাতে আপনার সময় লাগে প্রায় 1 মাস।
সেক্ষেত্রে আপনার আমেরিকাতে পাঠাতে লাগে আপনার 40 দিন, কিন্তু আপনার ভিয়েতনাম থেকে যায় আপনার 15 দিনে, 15 থেকে 18 দিনে ইউরোপে যায়, আর আমেরিকাতে তারা 25 দিনের মধ্যে তারা আমেরিকায় তাদের পণ্য তারা পৌঁছে দিতে পারে। ভিয়েতনাম, কম্বোডিয়া, চায়না, তাদের হলো এই স্ট্যাটাস। তো সাপ্লাই চেইনে কিন্তু তারা আমাদের চেয়ে দ্বিগুণ মাত্রায় কিন্তু তারা তাদের পণ্যকে রোটেট করতে পারছে। একটা বায়ার মানে আমাদের কাছ থেকে মানে ওয়ান সাইকেলে যে প্রোডাক্টটা নিচ্ছে, কি বলে, চায়না এবং ভিয়েতনাম থেকে 2 সাইকেলে তারা তাদের সাপ্লাই চেইনকে জেনারেট করতে পারছে। তো আমাদের এই যে নির্ভরশীলতা আপনার সমুদ্র বন্দরের উপরে, আপনি চট্টগ্রামের কথা বললেন, চট্টগ্রাম থেকেই কিন্তু আমাদের এক্সপোর্টটা বেশি হয়। চট্টগ্রাম দিয়ে কিন্তু আমাদের গার্মেন্টস পণ্যের একটা বড় অংশ যায়। আমাদের তো দুইটাই আপনার কি বলে বন্দর, একটা চট্টগ্রাম আর একটা হলো মংলা, কিন্তু মংলাটা এখনো অতটা ভায়াবল হয় নাই। ইদানিং কালে মংলাতে আপনার কিছু ইম্পোর্টেড ভেহিকেল জাপান থেকে কিছু গাড়ি ওখান থেকে আনতেছে, কিন্তু সেই মাত্রায় কিন্তু কোনো এক্সপোর্ট ওখান থেকে তেমন একটা হয় না বলা যায়। তো আমরা কিন্তু চিটাং এর উপরে আমাদের সিঙ্গেল পোর্ট আমাদের ডিপেন্ডেন্সটা দীর্ঘদিন ধরে আমাদের আছে। এখন এখানে যদি আপনি যেটা বললেন যে ভারতের যদি অ্যাক্সেস এখানে দেওয়া হয়, ওনাদেরকে যদি আরো স্পেস দেওয়া হয়, এমনিতেই আমাদের একটা বিরাট বড় কনজেশন, আমাদের যে কন্টেনার গুলো ওখানে পড়ে থাকে, ওই আপনার ওই ফিডার ভেসেলে উঠে সেখান থেকে আবার মাদার ভেসেলে যেতে অনেক সময় লাগে। ফিডার ভেসেল পেতে আমাদের প্রায় 7 দিন ওয়েট করা লাগে চিটাং পোর্টে। এই ফিডার ভেসেল থেকে যখন আবার মালটা চলে যায়, মাদার ভেসেল কানেকশন করতে আমাদের হয় আপনার কলম্বো, আর না হয় আমাদের সিঙ্গাপুরে কানেকশনে যেতে হয়, ওখানে গিয়ে পড়ে থাকে আরো 10-12 দিন। তা আমাদের আসলে যে সেলিং যে পিরিয়ড, সেলিং পিরিয়ড কিন্তু আমাদের আসলে 2 সপ্তাহ, বা আমি যদি খুব বেশি ধরি আপনার 15-16 দিনের বেশি সেলিং পিরিয়ড না, কিন্তু নন সেলিং পিরিয়ড হলো আমাদের প্রায় 15 থেকে 20 দিন। তো এই ক্ষেত্রে আমরা যদি ডাইরেক্ট সেলিং করতে পারতাম, আমাদের যদি ডিপ সি পোর্ট থাকতো, আমরা যদি ডাইরেক্ট আমাদের পণ্যটা আমাদের কি বলে ডিপ সি পোর্টের মাধ্যমে ডাইরেক্ট আমরা মাদার ভেসেল কানেকশন দিতে পারতাম, তাহলে কিন্তু আমরা ইউরোপিয়ান আমেরিকাতে 15 থেকে 20 দিনের মধ্যেই আমরা পৌঁছে দিতে পারতাম। এক্ষেত্রে বাইরেরা আরো বেশি উৎসাহিত হতো, আমাদের কাছ থেকে আপনার অনেক বেশি পণ্য তারা নিতে আগ্রহী হতো। আপনারা জানেন যে ইউরোপ আমেরিকাতে কিন্তু আপনার এই যে আমাদের গার্মেন্টস পণ্যগুলো কিন্তু আপনার সিজন ওয়াইজ, এখন সামার চলছে, সামারের ডিউরেশন হলো ম্যাক্সিমাম 4 মাস, তারপরে কিন্তু আপনার উইন্টার চলে আসবে, উইন্টারের পরে স্প্রিং আসবে, উইন্টারের সময়টা থাকে আপনার 5 থেকে 6 মাস, উইন্টারের সময়টা একটু বেশি, স্প্রিং এর সময় থাকে 2 মাস। তো এই যে অল্প সময়, এখন স্প্রিং এর পণ্য যদি আমি 2 মাসের ভিতরে আমি একদম 1.5 মাসের মাথায়, 1.5 মাস চলে যাওয়ার পরে যদি আমার স্প্রিং এর প্রোডাক্ট যদি ইউরোপে গিয়ে পৌঁছে, তো সেটা তো তারা অ্যাকসেপ্ট করবে না, সেটা তারা মার্কেটিং করতে পারবে না, সেটা বিক্রি করতে পারবে না। কিন্তু চায়না, ভিয়েতনাম, কম্বোডিয়া, তারা কিন্তু তাদের সিজন শুরু হওয়ার আগেই কিন্তু তারা পৌঁছে দিতে পারে, কারণ তাদের ডাইরেক্ট মাদার ভেসেল কানেকশন, তাদের ডিপ সি পোর্ট আছে, তারা সরাসরি কিন্তু মানে সেল করে দেয়, এবং সেই সেলিং এর কারণে সেটা যথাযথ সময়ে তাদের ডেস্টিনেশন, বায়ারের ডেস্টিনেশনে পৌঁছে যায়, এবং তাদের টাইমটা কিন্তু খুব চমৎকার। এখন এখানে আমাদের এই চট্টগ্রাম বন্দর দিয়ে আমরা আরএমজি এক্সপোর্ট করি, আমরা এখান দিয়ে আপনার অনেক কিছু এক্সপোর্ট করি, তারপর অনেক কিছু ইম্পোর্ট করি। আমাদের এক্সপোর্টের চেয়ে ইম্পোর্টের পরিমাণটা এখানে খুব বেশি। আমরা নিজেরাই কিন্তু অনেক কনজেশনে আছি, অনেক আমরা একটা জ্যামের মধ্যে আছি। এখানে যদি এখন আবার দ্বিতীয় পক্ষ, বিশেষ করে ভারতের যদি এখানে আবার অংশগ্রহণ থাকে, তাদের সুবিধার জন্য যদি ওই যে 7 সিস্টার যে ইয়েগুলো অঙ্গরাজ্যগুলো আছে ওখানে নেয়ার জন্যই কিন্তু তারা চিটাং পোর্টটাকে ইউজ করতে চায়। সেই চিটাং পোর্ট দিয়ে মালগুলো এনে সরাসরি তারা আশুগঞ্জ দিয়ে, নদী পথে আশুগঞ্জ দিয়ে 7 সিস্টারের ওই ইয়েগুলোতে, অঙ্গরাজ্যগুলোতে তাদের তাদের কি বলে পণ্যগুলো তারা সরবরাহ করতে চায়। এই সুবিধাটুকু নিতে গেলে আমাদের গার্মেন্টসের যে এক্সপোর্টটা আরো বিলম্বিত হবে, আরো দেরি হবে, তাতে কিন্তু বায়াররা আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে। এত লম্বা সময় নিয়ে কোন দেশ যদি আপনার যদি 15 দিনের জায়গায় বড় জোর ওনারা 20 দিন বা 22 দিন বা সর্বোচ্চ 25 দিন, 10 ডেজ পর্যন্ত তারা হয়তো চায়না ভিয়েতনামের চেয়ে যদি 10 ডেজ বেশিও হয় তাও তারা অ্যাকসেপ্ট করবে। যদি 15 দিনের জায়গায় যদি আপনার 30 দিন থেকে 40 দিন হয়ে যায়, তখন কিন্তু আমরা মানে তাদেরকে কোনোভাবে বুঝাতে পারবো না যে আমাদের পণ্য অনেক সস্তা, তোমরা এটা নিয়ে যাও। তারা বলবে যে তোমাদের পণ্য সস্তা হলে লাভ হবে কি, তোমরা তো টাইমলি আমাদেরকে পৌঁছে দিতে পারো না, যার কারণে তোমাদের কাছ থেকে মাল নিব না। এই জন্য আমাদের ডিপ সি পোর্টের প্রয়োজনীয়তা অনেক বেশি। আর অন্য কোনো দেশকে আমাদের যে অর্থনীতির যে লাইফ লাইন আরএমজি, এটাকে কোনোভাবে যাতে মানে ডিস্টার্ব না হয় এমন কিছু করা আত্মঘাতী
কোনো কিছুই আমার মনে হয় করা ঠিক হবে না। সরকারকে এই বিষয়টি ভাবতে হবে। আগে আমাদের আভ্যন্তরীণ চাহিদা এবং আমাদের রপ্তানির মানে স্পেসটাকে ঠিক রেখে তারপরে বিকল্প কিছু ভাবা দরকার আছে বলে আমি মনে করি। ধন্যবাদ। আমি আপনার কাছে পরিষ্কার একটি মেসেজ পেয়েছি যে আসলে এই মুহূর্তে আমরা বোধহয় এটা এই সিদ্ধান্তটুকু আরো চিন্তা ভাবনা করার সুযোগ আছে। যাই হোক, সরকার ভালো বুঝবে, সরকারের দায়িত্ব এটা। আমরা শুধুমাত্র আমরা বিভিন্ন দিক তুলে ধরতে পারি, সে সরকার সিদ্ধান্ত নেবে আশা করি। এবং আমার জানা মতে সরকার সঠিক সিদ্ধান্তই নেবে, যেন দেশের অর্থনীতি এবং দেশের মানুষের অর্থনীতি ক্ষতিগ্রস্ত না হয় এবং জনসাধারণ যেন তাদের প্রাপ্যটুকু পায়। আশা করি সরকার সেদিকে নজর রাখবে। ছোট্ট একটি প্রশ্ন এসেছে আমাদের একজন ডক্টর সরোয়ার কাছ থেকে। তিনি বলে জানতে চান যে শিমুল তুলা, আপনি জানেন শিমুল তুলা আমাদের গ্রামে গঞ্জে খুব বেশি বহু পাওয়া যায়। এই শিমুল তুলা আপনার এটা আমরা যে আপনি যে বালিশ লেপ তোষকের কথা বললেন, যেটা মানুষের হাউস হোল্ড ব্যবহারের জন্য এখানে ব্যবহার হতো, ওটা গার্মেন্টসে কি শিমুল তুলা ব্যবহার হয়? আপনি তথ্য কি বলে? না না, গার্মেন্টসে যেটা ফাইন গার্মেন্টসের কথা বলেছি, আমি ধন্যবাদ জানাচ্ছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সরওয়ার হোসেন সাহেবকে। আপনি সুন্দর প্রশ্ন করেছেন। শিমুল তুলা দিয়ে ফাইন গার্মেন্টস উৎপাদিত হয় না। শিমুল তুলা দিয়ে যেটা হয় সেটা হলো আপনার কিছু কোর্স গার্মেন্টস, যেটা আমি আমার আলোচনার প্রথম অংশেই বলেছি। এখানে ল্যাপ তোষক, আপনার কিছু জাজিম বা পাপোশ, এই জাতীয় কিছু আইটেম হয়। সেই ছাড়া আর তেমন কিছু হয় না। তবে এই শিমুল তুলার আমাদের একটা ইউজ আছে, সেটা হলো আপনার ব্যাকইয়ার্ড লিঙ্কেজে আমাদের কিছু অ্যাক্সেসরিজ হয়। ধরেন আপনার একটা আমাদের জ্যাকেট আছে, আপনারা তো জ্যাকেট জানেন যে ফ্লিস জ্যাকেট, যেটা জিপার আছে মাঝখানে, সেখানে কিন্তু এখানে একটা ডস্টিং আছে, এখানে একটা ডস্টিং থাকে। এই ডস্টিংটা কিন্তু আপনার যে টুইস্টিং করার জন্য এই শিমুল তোলা, যেটাকে আমরা কোর্স কটন বলি, এই কোর্স কটন আমরা ওখানে ইউজ করতে পারি। কিছু আমাদের ব্যাকইয়ার্ড লিঙ্কেজে যেটাকে অ্যাক্সেসরিজ বলি বা ট্রিমস এর ক্ষেত্রে কিছু শিমুল তোলার ইউজ আছে, সেটা কিন্তু যথেষ্ট নয় আর কি। তো আমরা আসলে এই শিমুল তোলার কন্ট্রিবিউশন দিয়ে কিন্তু আমরা আরএমজির এক্সপোর্টে আমরা ভূমিকা রাখতে পারবো না। যার কারণেই আমরা চাচ্ছি যে কমার্শিয়াল কটন কাল্টিভেশনের কথা আমি বলেছি, এটা যত তাড়াতাড়ি আমরা এই বাণিজ্যিকভাবে উৎপাদনে আসতে পারবো, সেটা আমাদের প্রান্তিক চাষিদের মাধ্যমে, আমাদের বিজিএমইর প্রান্তিক চাষি মাধ্যমে কোন একটা লিঙ্কেজ তৈরি করে যদি করা যায়, যেটা মোর্শেদ সাহেব বলেছেন, তার মাধ্যমে, অথবা তুলা উন্নয়ন বোর্ড যেভাবে কাজ করছে সেটাকে যদি আরো ত্বরান্বিত করে এটা বাণিজ্যিকীকরণ যত দ্রুত করতে পারবে, ততই আমরা এই গার্মেন্টস সেক্টরে আমরা এগিয়ে যাব। ধন্যবাদ। ধন্যবাদ। আমার মনে হয় খুব শেষের দিকে চলে এসেছি। আমি একটি বিশেষ দিক আলোচনা করতে চাই, সেটি হচ্ছে তাঁত শিল্প। আপনি জানেন যে একটা আমাদের আরএমজি অবশ্যই আমাদের বড় একটি অংশ জুড়ে আছে আরএমজি তৈরি পোশাক খাত, কিন্তু আমাদের যে কৃষ্টি, আমাদের যে কালচার, আমাদের যে ঐতিহ্য, সেটি একটি বড় অংশ হচ্ছে তাঁত শিল্প। আপনি জানেন আমাদের যে তাঁতের তৈরি যে কাপড়, টাঙ্গাইল এটা যে জামদানি বলেন, আর রেশমের তৈরি রাজশাহীর সিল্ক বলেন, এটা আমাদের দেশের ঐতিহ্য। এটা আপনার আমরা যেটা যতটুকু আমরা বুঝতে পারি, এটা কিন্তু আমরা ভোক্তা পর্যায়ে যে মূল্য আমরা পাই, উৎপাদক পর্যায়ে কিন্তু সেই মূল্য তারা কেউ পায় না। সো এইটা আপনার কি মনে হয় যে এটা কি আমাদের দেশের ব্র্যান্ডিং, আমাদের দেশে আরো বেশি, যেটা অবশ্যই রপ্তানি খাতকে কোনো মতেই ক্ষতিগ্রস্ত করবে না, কারণ দুটো ভিন্ন দুটো চরিত্র, একটি শুধুমাত্র বিদেশিদের জন্য রপ্তানির জন্য, আরেকটি আমাদের স্থানীয় পর্যায়ে। তো এইটার ব্যাপারে কি আপনি কোনো ধারণা আছে যে এটাকে কিভাবে আরো উন্নয়ন করা যায় যেন আমাদের কৃষি উপকৃত হয়? কারণ এদের যে সুতা ব্যবহৃত সেটা অনেক স্থানীয় সুতাও ব্যবহার করা হয়। স্থানীয় আমাদের কৃষ্টি, আমাদের ঐতিহ্য এবং কৃষি এবং সবকিছু মিলে আমরা যদি সংরক্ষণ করি, তাহলে এটার পেছনে কতটুকু শ্রম আরো সরকারি বা বেসরকারি পর্যায়ে দেওয়া যায় বলে আপনার কি মনে হয়? ধন্যবাদ। আপনি আরএমজির পাশাপাশি কৃষি এবং বস্ত্রের যে একটি লিঙ্কেজ আপনি তুলে ধরতে চেয়েছেন, আমি সেটার প্রেক্ষিতে বলতে চাই যে যেটাকে সেরিকালচার বলা হয়, যা রেশম শিল্প, এটা আমাদের উত্তরবঙ্গের রাজশাহী অঞ্চলেই কিন্তু এটার অবস্থান, এবং সেখান থেকেই কিন্তু যে রেশম গুটির মাধ্যমে যে ইয়েটা কি বলে ইয়ানটা আসে, সেই ইয়ান দিয়ে কিন্তু আপনার জামদানি শাড়িটা হয় বা সিল্কের কিছু প্রোডাক্ট সেখানে তৈরি হয়। তো এটা কিন্তু আরো ব্যাপকভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে এটাকে ছড়িয়ে ছিটিয়ে দেয়া যায়। আর এটা কিন্তু রয়েছে এখনো কিন্তু ক্ষুদ্র
প্রোডাকশন হাউসের মধ্যে কিন্তু এটা সীমাবদ্ধ। এটাকে নিয়ে কিন্তু আপনার কমার্শিয়াল প্রোডাকশন বা লার্জ স্কেল প্রোডাকশনে কিন্তু এখনো মানে যায়নি, কারণ এটা একটা ট্রেডিশনাল কি বলে পণ্য হিসেবেই এখনো আছে, যদিও এটার আন্তর্জাতিক একটা স্বীকৃতি আছে। আপনারা জানেন যে আমাদের জামদানি শাড়ির একটা বড় মার্কেট কিন্তু আপনার ইন্ডিয়াতে। ইন্ডিয়ায় মহিলাদের জন্য কিন্তু ঢাকার টাঙ্গাইলের আপনার তাঁতের শাড়ি এটা অনেক কিন্তু জনপ্রিয় একটা প্রোডাক্ট। তো এটাকে কিন্তু আমরা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। সেক্ষেত্রে আমাদের এটাকে ডিসেন্ট্রালাইজ করতে হবে, রাজশাহী কেন্দ্রিক রাখলে হবে না, এটাকে আমাদের বিভিন্ন অঞ্চলে আমরা ছড়িয়ে ছিটিয়ে দিয়ে এটাকে বাণিজ্যিকীকরণ করতে হবে। আমরা এটাকে কিন্তু এখনো বাণিজ্যিকীকরণে যাইনি, আমরা এটাকে এখনো কিন্তু এটা শৌখিন পর্যায়ে রেখে দিয়েছি। কিছু মানে ক্ষুদ্র মাঝারি এসএমই বেসড কিছু ব্যবসায়ীরা এটা নিয়ে কাজ করছে অঞ্চল ভিত্তিক, টাঙ্গাইলে, তারপর পাবনাতে বা রাজশাহীর কিছু একটা অঞ্চলে। এটাকে আর একটু মানে এটাকে আরো বেশি সম্প্রসারণের প্রয়োজনীয়তা আছে। তার পাশাপাশি জনাব মোর্শেদ আলম, আপনাকে শুধু সেরিকালচারের কথাই আমি বলবো না, এগ্রিকালচারের সাথে আপনার টেক্সটাইলের অনেক আপনার যোগসূত্র আছে। আমি একটু জুটের কথা বলতে চাই। আপনারা জানেন যে পাটের পণ্য বৈচিত্র্যকরণের একটা বড় বিষয় কিন্তু বর্তমান সময়ে আলোচনায় চলে এসেছে। আপনারা জানেন যে পাট শিল্পের আবার কিন্তু আমাদের যে হারানো যে ঐতিহ্য আবার কিন্তু ফিরে এসেছে বলা যায়, কারণ আমাদের পাটের যে তৈরি ব্যাগ, শপিং ব্যাগ, গানি ব্যাগ, স্যাকিং ব্যাগ, এগুলো কিন্তু আন্তর্জাতিক বাজারে পরিবেশ বান্ধব হিসেবে বেশ একটা পরিচিতি লাভ করছে বর্তমান সময়ে। এবং জানেন ইউরোপ আমেরিকাতে কিন্তু এখন প্লাস্টিক পণ্য কিন্তু ব্যান্ড হয়ে যাচ্ছে, অনেক জায়গায় ব্যান্ড হয়েও গেছে। তো সেই জায়গায় কিন্তু আমাদের এই যে জুটের যেটা ইকো ফ্রেন্ডলি আপনার জিও প্রোডাক্ট, এটা কিন্তু বেশ একটা চাহিদা তৈরি হয়েছে। আমরা কিন্তু এই জুটকে আমরা খুব সুন্দরভাবে আন্তর্জাতিকভাবে এটাকে আবার তুলে ধরতে পারি, এবং এটা থেকেও কিন্তু আমাদের একটা বড় বৈদেশিক মুদ্রা আমাদের মানে আহরিত হতে পারে। বর্তমানে আমরা $3 বিলিয়ন আমরা কিন্তু আর্ন করছি এই কি বলে জুট ডাইভার্সিফিকেশন বা জুট ডাইভার্সিফাইড প্রোডাক্ট থেকে। এখানের মধ্যে গানি ব্যাগ যেটা বললাম, যেটা আপনার এই কফি মানে বস্তা হিসাবে এই আফ্রিকার অনেক অঞ্চলে এটা ব্যবহৃত হয়, ভুট্টার ব্যাগ হিসাবে এটা ব্যবহৃত হচ্ছে আপনার আফ্রিকা, আমেরিকা, ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে। আমরা কিন্তু এই জুটটাকে আরো প্রমোট করতে পারি। জুট অ্যান্ড এগ্রিকালচার এটা কিন্তু সিমিলটেনিয়াসলি রান করছে, এবং জুট কিন্তু এটা আমাদের বাংলাদেশের পরিচিতির জন্য এটা আমাদের একটা সোনালী অতীত। এটি কিন্তু আমাদের সবচেয়ে বড় ব্র্যান্ডিং। আরএমজি তো পরে এসেছে, তো সেক্ষেত্রে আমরা জুট যেহেতু আবার ফিরে এসছে বা জুটের যে একটা বড় মার্কেট আন্তর্জাতিকভাবে আছে, সেটা কিন্তু আমাদেরকে আবার এটাকে এগিয়ে নিতে হবে। কিছুদিন আগে আপনারা জানেন যে বর্তমান সরকার প্রায় 25টা পাট কল কিন্তু বন্ধ করে দিয়েছে, এটাকে বেসরকারীকরণে তারা নিয়েছে। এখন আমরা আশা করব যে নতুন নতুন কিছু উদ্যোক্তা যাতে এই যে বন্ধ করা যে পাট কলগুলোকে আবার তারা চালু করে নতুন ভাবে নব উদ্যমে এবং পুরনো মেশিনারিজ গুলোকে বাদ দিয়ে নতুন মেশিনারিজ, মডার্ন মেশিনারিজ এনে পাটের আন্তর্জাতিক বাজারটাকে ধরার জন্য। কারণ আমাদের কাছ থেকে কাঁচা পাট নিয়ে আপনার ইন্ডিয়া যে বিদেশে অনেক রকমারি পণ্য তারা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন যদি করতে পারে, তাহলে আমাদের কাঁচা পাট বা আমাদের কাঁচা পাটের যে যোগান আমরা নিজেরাই দিতে পারছি। বাংলাদেশে প্রচুর উন্নত মানের আপনার পাট হয়, তো সেই পাট দিয়ে তো আমরা নিজেরাই একটা খুব ভালোভাবে আন্তর্জাতিক বাজারটাকে আমরা দখলে নিতে পারি। এখন কাজ শুরু হয়েছে, অনেক ডাইভার্সিফাইড প্রোডাক্ট হচ্ছে। এটাকে প্রমোট করার জন্য আমাদের যে পাট নীতিটাকে আরো ঢেলে সাজাতে হবে, পাটকে আর একটু গুরুত্ব দিতে হবে। আরএমজির পাশাপাশি যদি পাট, রেশম শিল্প বা অন্যান্য ইকো ফ্রেন্ডলি যে প্রোডাক্ট গুলো আছে যেটা কৃষির সাথে সংশ্লিষ্ট, এগুলোকে যদি একটু গুরুত্ব দেওয়া হয়, তাহলে আমাদের হবে কি যে এককভাবে আমাদের আরএমজির উপরে নির্ভরশীলতা থাকবে না। কারণ কোনো কিছুই কিন্তু এককভাবে কোনো একটা পার্টিকুলার সেক্টরের উপরে বেশি দিন আপনার নির্ভরশীল থাকা যায় না। যদি আরএমজি ফল করে আমরা কোথায় যাব? আরএমজি ফল করলে আমাদের পাটের উপরে থাকতে হবে, আমাদের রেশম শিল্পের উপরে থাকতে হবে, আমাদের অন্যান্য কৃষির সাথে সংশ্লিষ্ট অন্যান্য অনেক প্রোডাক্টের উপরে থাকতে হবে। সেগুলো কিন্তু এখন থেকে আমাদের ভাবতে হবে। আপনি জানেন যে ভুট্টার মাধ্যমে, ভুট্টা যে মেইজ থেকে, যে মেইজের কর্ন থেকে কিন্তু আপনার একটা ইয়ান হয়, সেই ইয়ান দিয়ে কিন্তু আপনার ইকো ফ্রেন্ডলি ফেব্রিক হয়। সেই ফেব্রিকেরও কিন্তু একটা মানে ভালো চাহিদা আছে। এই বিষয়গুলো, এগুলোকে কিন্তু আমাদের ভাবতে হবে, এগুলো কিন্তু এগিয়ে নিতে হবে। এগুলো কিন্তু আমাদের দেশীয় কাঁচামাল, আমরা কিন্তু খুব সহজেই এটাকে আমরা সংগ্রহ করে এটাকে আমরা মানে খুব সুন্দরভাবে এটাকে ফাইনাল প্রোডাক্ট বা ফিনিশড প্রোডাক্ট করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জনের একটা সুযোগ তৈরি করতে পারি। জি, ধন্যবাদ। আমার মনে হয় যে আপনার প্রতিটি কথাই আমাদেরকে আশা জাগাচ্ছে
আমরা উদ্দীপ্ত। আমরা আশা করি আপনার মতো উদ্যোক্তার মাধ্যমে আমাদের দেশ আরো এগিয়ে যাবে। আমাদের কৃষিজাত যে সমস্ত পণ্য আছে সেগুলি আরো বেশি রপ্তানি বাজার এবং আমাদের নিজস্ব বাজারে যথেষ্ট গ্রহণযোগ্যতা পাবে। এবং এইটাই আপনি যেটি বলেছেন যে আমাদের এফিসিয়েন্সি কম, আমাদের উৎপাদনশীলতা বেড়ে যাবে যদি আমরা আমাদের সময় মতো আমাদের র ম্যাটেরিয়াল আমাদের প্রয়োজন সেগুলো আমরা পাই। সেক্ষেত্রে যদি কৃষি আরো বেশি আপনার এফিসিয়েন্ট কৃষি আমরা যদি করতে পারি, কৃষি বাণিজ্যিকরণ যদি করতে পারি এবং বাণিজ্যিকীকরণ চিন্তায় যদি আমরা কৃষিকে স্থাপিত করতে পারি তাহলে অবশ্যই আমাদের সব দিক দিয়ে আমরা উপকৃত হব। এবং পাটের ব্যাপারে আমি শুধু আরেকটি যোগ করতে চাই, আপনি যেহেতু বলেছেন এর সাথে আর জিও টেক্সটাইল যেটা সেটা বোধহয় আরো বেশি আমাদের এই জিও টেক্সটাইলকে যদি আমরা ঠিক মতো পজিশন করতে পারি, যদি আমরা উপস্থাপন করতে পারি সঠিকভাবে, তাহলে এটি হয়তো আমাদের আরএমজির আরেকটি সাপ্লিমেন্টারি অথবা সহযোগী একটি জায়গা আমাদের অনেক বড় একটা মার্কেট আছে ওয়ার্ল্ড ওয়াইড। আপনারা জানেন, আপনি জিও টেক্সটাইলের কথা বলেছেন, জিও ব্যাগ, জিও জুট ব্যাগ, যেখানে বন্যা কবলিত যে দেশগুলো সেখানে কিন্তু নদীর বাঁধ অথবা সাগরের বাঁধ দেওয়ার জন্য জিও ব্যাগ গুলো কিন্তু খুবই আপনার ইউজ হচ্ছে, যেখানে আপনার ওই যে স্টোন গুলো সেই জিও ব্যাগের মধ্যে ভর্তি করে সেগুলো কিন্তু আপনার যে কোস্টাল যে টাইডাল যে ইয়ে হয় ইফেকশন যেটা হয় সেই এটাকে কিন্তু প্রতিরোধ করার ক্ষেত্রে এই জিও ব্যাগ গুলো অনেক ডিমান্ড। আমাদের দেশে কিন্তু এটার অনেক চাহিদা কিন্তু আছে দেশে এবং বাইরে। এটাকে কিন্তু আমরা প্রমোট করতে পারি, আমরা কিন্তু ইন্টারন্যাশনালি এটাকে লিডিং হিসাবে আমরা নিতে পারি। আমি সেটাই বলতে চাচ্ছি যে জিও টেক্সটাইল, জিও জুট আশা করি আমাদের ভবিষ্যৎ এই সমস্ত জায়গায় লুকিয়ে আছে। আমরা অসংখ্য ধন্যবাদ ডক্টর কায়সার আপনাকে আমাদের সাথে যোগাযোগ। শেষ মুহূর্তে আপনার দর্শকদের জন্য আপনার দুটি কথা শুনতে চাই। ধন্যবাদ জনাব মোর্শেদ আলম। আপনাকে দেখতেই পাচ্ছি যে বিগত কয়েক সপ্তাহ যাবত আপনি দেশের বিভিন্ন সেক্টরের খুব ভালো ভালো কিছু ব্যক্তিবর্গকে এনে সমসাময়িক বিষয় নিয়ে অনেকগুলো কাজ করছেন, অনেকগুলো টপিকস নিয়ে আলোচনা করছেন। সেখান থেকে আমরা অনেক সুন্দর সুন্দর কিছু আমরা পয়েন্ট আমরা আহরণ করছি, জানতে পারছি, শিখতে পারছি। এটা আমাদের জন্য একটা বড় একটা অনুপ্রেরণা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি এমন একটি মহতি উদ্যোগ হাতে নিয়েছেন। আমার মনে হয় যে কোভিড এর অনেক খারাপ দিকের মধ্যে একটা পজিটিভ দিক আছে, যে যদি আমরা এরকম অলস সময় না কাটাতাম, আমরা যদি ডিজিটালি আমরা কানেক্টেড না হতাম, তাহলে এই চিন্তা হয়তো আমাদের কৃষিবিদ মোর্শেদ আলম জনের ভিতর থেকে আসতো না, বা আমাকেও উনি আমন্ত্রণ করার সুযোগ তখন দিতেন না। যাই হোক, আমরা আমাদের যা কিছু আছে আমাদের ভিতরে, আমাদের যে অভিজ্ঞতা সেটা আমরা মানে এটার মাধ্যমে শেয়ার করে আমাদের কি বলে ভাইরাল করলাম, এবং অনেকেই সেটা জানলো, বুঝলো, এবং এটার মাধ্যমে আমাদের যে একটা মানে সুন্দর ডিসকাশন না, যে ভিউজ অফ এক্সচেঞ্জ আমাদের হলো, সেটা একটা বড় একটা বিষয়। আর দর্শকদের প্রতি আমাদের বা আমার যে বলার আর তেমন কিছু নেই, কারণ আমার দর্শকদের মধ্যে ম্যাক্সিমামই আমাদের কৃষি গ্রাজুয়েট বা কৃষি গ্রাজুয়েটের পাশাপাশি আমাদের কিছু ফুড টেকনোলজিস্ট, নিউট্রিশনিস্ট ওনারাই আছেন, ইকোনমিস্ট আছেন, এগ্রি ইকোনমিস্ট, সর্বস্তরের সাংবাদিক মহলও আছেন এখানে। যাই হোক, আমি আশা করব যে আমাদের এই যে আলোচনাগুলো, এই আলোচনা যাতে আলোচনার মধ্যেই সীমাবদ্ধ না থাকে। আমি আপনাকে অনুরোধ করব এই আলোচনার প্রত্যেকের আলোচনার কিছু কি পয়েন্ট, যেটাকে ইম্প্যাক্ট পয়েন্ট আমরা বলি, এই মুদ্রা কথা, এই মুদ্রা কথাগুলোকে যদি আপনি একটু সামারাইজ করে এটা যথাযথভাবে সরকারের নীতি নির্ধারক মহলে একটু পৌঁছে দেওয়া যায়, বা তাদেরকে যদি একটু এই ব্যাপারে অন্তত দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে, তাহলে হবে কি যে যদি 10টা পয়েন্টের মধ্যে একটা পয়েন্টও সরকার গ্রহণ করে, তাহলে কিন্তু আমাদের অর্থনীতিতে বা আমাদের জাতীয়ভাবে আমরা অনেক দূর একটা অবদান রাখতে পারবো, এবং আপনার এই উদ্যোগ, আপনার এই কষ্ট সফলতার মুখ দেখবে, এবং আপনিও তৃপ্তি পাবেন, আমরাও তৃপ্তি পাবো। আর আমি খুবই খুশি হব যে আমাদের প্রফেশনাল বডিতে কিন্তু আমাদেরই অনেক বন্ধু বান্ধব আছে। আমি দেখলাম একদিন আপনি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের মহাসচিব কৃষিবিদ খায়রুল আলম প্রিন্স সাহেবকে আপনি নিয়ে এসছেন। আপনি তার মাধ্যমেও সরকারের উচ্চ মহলে কৃষি সম্পর্কিত এই যে প্রস্তাবনাগুলো, এই যে আমাদের যে রিকমেন্ডেশনস এন্ড সাজেশনস, এগুলো যদি আপনি কোনোভাবেই পৌঁছে দিতে পারেন, কারণ আমি জানি বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার,
কৃষির সমৃদ্ধিকে খুবই গুরুত্ব দেন। তো যেভাবেই হোক আমি আপনাকে অনুরোধ করব যে বিভিন্ন আলোচকদের আলোচনার সারবস্তুর কিছু অংশ আপনি সরকারের মহলে পৌঁছে দেওয়ার জন্য আপনি একটু উদ্যোগ নেবেন। আমাদের দর্শকরাও সেটাই আশা করবে এবং আলোচনা শুধু আলোচনার মধ্যেই থাকবে না, এই আলোচনার যাতে কিছু অংশ আমরা বাস্তবায়নে দেখতে পাই এবং বাস্তবায়নের মাধ্যমে যাতে আমাদের জাতীয় অর্থনীতিতে একটা অবদান আসে, সেটাই আমরা সবাই আশা করব। আজকের এই সুন্দর আয়োজন এবং এই সুন্দর উদ্যোগের জন্য আমি আমার তরফ থেকে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ ডক্টর কায়সার। আপনি যেভাবে বলেছেন আসলে আমরা চেষ্টা করেছি যেন শুধুমাত্র তথ্য নির্ভর কোনো অনুষ্ঠান না করে আমরা চেষ্টা করেছি বিভিন্ন ধরনের অতিথিকে এনে আমরা এই কোভিড মুহূর্তে যে মানুষের যে একঘেয়েমি আছে সেই একঘেয়েমি দূর করে কিছুটা সময় কাটানো এবং তার মধ্যে যদি কিছু মূল্যবান কিছু তথ্য চলে আসে সেটা অবশ্যই আমরা, তবে আপনার এই পরামর্শটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এখন আশা করছি যে বিভিন্ন অনুষ্ঠান থেকে আমরা যে মূল কিছু পয়েন্টকে এক জায়গায় করে আমরা একটা অনুষ্ঠান হয়তো করব বিশিষ্ট সাংবাদিক বা কাউকে এনে সেই পয়েন্টগুলো নিয়ে তাদের সাথে আলোচনা করতে, যেই আলোচনাটুকু হয়তো বিভিন্ন নীতি নির্ধারণ মহলে আমরা পৌঁছতে পারি। মানা বা না মানা সেটা অবশ্যই নীতি নির্ধারণের সিদ্ধান্ত, বাট অবশ্যই আমরা কিছু পয়েন্ট দিতে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আমাদের এই ক্ষুদ্র প্রয়াসকে আপনার এই মানে মহাসাগর সমতুল্য যে সম্মান দেওয়া সেটা আমরা গর্ববোধ করছি এবং অনুপ্রাণিত হচ্ছি যে আশা করি যে আমরা ভবিষ্যতে আরো ভালো কিছু অনুষ্ঠান উপহার দিতে পারবো এবং সেক্ষেত্রে আপনার মতো আরো জ্ঞানী এবং সময়োপযোগী ব্যক্তিত্ব আমাদের সাথে হাত মেলাবেন, সময় দিবেন এবং আপনার এই মূল্যবান সময়ের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর কায়সার। আশা করি আপনাকে ভবিষ্যতে আবারও আমাদের সাথে পাবো। আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এবং দর্শকদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা রইল। আবারও হয়তো কোন একটা প্ল্যাটফর্মে আবারও আমাদের আলোচনার সুযোগ আসবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের একজন কৃষিবিদ এবং যিনি গার্মেন্টস শিল্পে তার পদচারণা রেখেছেন এবং তারা অত্যন্ত ভালো একটা বড় একটি গ্রুপকে ইনি একজন পরিচালক হিসেবে কাজ করছেন। তিনি কৃষিবিদ এবং তার যে পেশাই থাকুক তার কিন্তু, এবং তিনি আরেকটা কথা তিনি বলতে হয়তো আমাদেরকে বলেন নাই, উনি কিন্তু শিক্ষকতা করেন। উনি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে উনি তার মূল্যবান সময় দিয়ে শিক্ষকতা করেন এবং সুতরাং আপনারা বুঝতে পারছেন তার জ্ঞান বিভিন্ন ধরনের এবং কিন্তু ঘুরে ফিরে তার মূল ইচ্ছা, মূল যে আগ্রহের জায়গা সেটি কৃষিবিদ, কারণ তিনি বড় একটি সময় কাটিয়েছেন কৃষিবিদের পড়াশোনায়, কৃষির উপর পড়াশোনা করায় এবং তিনি ভুলতে পারেন না তিনি একজন কৃষিবিদ। যাই হোক দর্শক, আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান সময় দিয়ে আপনাদের মন্তব্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং ভবিষ্যৎ থেকে আপনাদেরকে আবারও সাথে পাবো, সবসময় সাথে পাবো। আমরা এ পর্যায়ে আগামী 17 তারিখে আমরা কথা বলবো বিশিষ্ট পুষ্টিবিদ, ডায়েটিশিয়ান, অ্যাকচুয়ালি পুষ্টিবিদ হয়ে নিউট্রিশনিস্ট, তিনি আমাদের একজন ডায়েটিশিয়ান। তিনি স্কয়ার হাসপাতালের ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান নুসরাত জাহান দীপা, তিনি আমাদের সাথে যোগ দিবেন আগামী 17 তারিখ, আজকে হলো 19 তারিখ রবিবার রাত 9টায় আমাদের সাথে যোগ দেবেন তিনি। এবং আমি মনে করি এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হবে, যেখানে আপনারা এই কোভিড কালীন আপনাদের খাবার, আপনাদের ডায়েট যেটা সেটা কিভাবে করলে আপনারা ইমিউনিটি এবং তার আমাদের অনুষ্ঠানটা ডায়েট ফর ইমিউনিটি, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য কিভাবে আপনার ডায়েট করবেন সে ব্যাপারে সহযোগিতা আপনাদের গাইডলাইন দেবে। আশা করি আপনারা অংশগ্রহণ করবেন, আপনাদের মূল্যবান মতামত দেবেন এবং আমরাও চেষ্টা করব আপনাদেরকে যতটুকু তথ্য দেওয়া সম্ভব। আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি, কষ্ট করে আমাদের এই অনুষ্ঠান দেখেছেন, আর যারা ছিলেন আমাদের সাথে এতক্ষণ এবং যারা আসতে পারেননি নানা কারণে আগামী তাদেরকে পাবো এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ, শুভরাত্রি।